আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে চলে আসলাম হিসাব বিজ্ঞানের আমাদের যে রিস্টার্ট ব্যাচ, সেই রিস্টার্ট ব্যাচের প্রথম ক্লাসটি নিয়ে। তোমরা সবাই জানো যে রিস্টার্ট ব্যাচের প্রথম ক্লাসটি আমরা সবার জন্য উন্মুক্ত করে রেখেছি। আমরা এই জন্য লাইভে ক্লাসটি নিচ্ছি, আর বাকি ক্লাসগুলো আমাদের গ্রুপে হবে। হ্যাঁ, সেগুলো আমরা প্রাইভেটলি নিব। আশা করছি আজকের ক্লাসে সবাই তোমরা সবাই এনজয় করবা। এর আগেও তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, আশা করি তোমরা সবাই আমাকে চিনতে পেরেছো। আমি আজকে তোমাদের সাথে আছি, আমার নাম হচ্ছে মনির। তোমাদেরকে আজকে অ্যাকাউন্টিং 1 ও 2 নাম্বার লেকচারটা আজকে তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তোমরা যারা লাইভে জয়েন হয়েছো, তোমরা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও আর একটু কমেন্ট টমেন্ট করো। আমাদের আগেও তোমাদের সাথে আমার দেখা। আচ্ছা, আশা করি সবাই আজকে জয়েন হচ্ছ এবং আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করব। আমরা তোমাদের জন্য একটু অপেক্ষা করবো আর কি, 1 মিনিট ওয়েট করবো যে তোমরা সবাই জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও, আমরা দ্রুত ক্লাসটি শুরু করব। রমজানের মধ্যে ক্লাস নেওয়া, হ্যাঁ আজকে একটু যদিও টায়ার্ড, হ্যাঁ রোজা রেখে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি। সবাই হ্যাঁ সবাই একটু ক্লাসে জয়েন করে নাও। আচ্ছা, কাজী নাইমা ইসলাম বলছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো? বাকি সবাই একটু জয়েন হয়ে নাও, আমরা ক্লাসটি শুরু করি। তোমরা যারা জয়েন হয়েছো তারা কি কথা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু কমেন্টে জানাও কাইন্ডলি, যে ভাই কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এবং স্লাইডটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, লাইট পর্যাপ্ত আছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আজকে মূলত আমরা হিসাব বিজ্ঞানের খুবই একটা বেসিক ক্লাস নিব, যেখানে হলো আমরা মূলত পড়াবো যে হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, সেটা নিয়ে আসলে মূলত আজকে আমরা পড়াবো। যে হিসাব বিজ্ঞানের পরিচিতি, তারপর হলো তোমার দুতরফা দাখিলা ও একতরফা দাখিলা পদ্ধতি, হিসাব মানে আমাদের হিসাবের যে খতিয়ান ও বিপরীত হিসাব যেগুলো আছে সেগুলো নিয়ে একটু পড়ালেখা করবো। আর যে হিসাবের বৈষম্য আর নকদান বই, এইটা একটু পড়ালেখা করবো আর কি আমরা আজকে লেকচার মূলত 1 ও 2। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা লেকচার 1 ও 2 কভার করার চেষ্টা করব। একটু দ্রুত করতে হবে হয়তো বা, এই জন্য আমি ক্লাসটা খুব দ্রুত শুরু করবো। তোমরা যারা জয়েন হচ্ছে একটু দ্রুত শেয়ার করে নাও, কারণ ক্লাসটা দ্রুত শুরু না করলে শেষ করতে পারবো না, অনেকগুলো স্লাইড আছে। ওকে, আশা করি যারা জয়েন হওয়ার তারা মোটামুটি জয়েন হয়ে নিছো। আমি ক্লাসে চলে যাচ্ছি। তো তোমাদেরকে আগে বলছি যে আজকের ক্লাসটা মূলত খুবই একটা বেসিক ক্লাস, যেটা মূলত তোমরা একদম ক্লাস 9 থেকেই পড়ে আসতেছো, কিন্তু গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় কি থিওরি যখন আমরা পড়তে যাই, হিসাব বিজ্ঞান পড়তে গিয়া খুব বেশি গুরুত্ব দেই না আমরা। তো গুরুত্ব না দেওয়ার কারণে যেটা হয় যে আমরা আসলে এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা মিস করে যাই। তো আজকের ক্লাসটাতে দেখাবো যে বিভিন্ন এডমিশন টেস্টগুলোতে যারা হয়, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম থিওরি টাইপ অনেকগুলো কোশ্চেন আসে, যেগুলো খুঁটিনাটি ব্যাপার যেগুলো আমরা খেয়াল করি না, সেগুলাই হলো আজকে পড়ার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঐশী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, যাই হোক, আজকে আমরা তো বুঝতে পারছো আজকে ক্লাসটা কি নিয়ে হইতেছে, খুবই বেসিক কিছু ব্যাপার স্যাপার নিয়ে, যেগুলো আমরা কি করি ইগনোর করে যাই, কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। তো যেন এটা মিস না হয়, আমাদের স্টার্ট ব্যাচের জন্য আজকের আমাদের প্রথম ক্লাসটা থাকছে কি সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, যেগুলো থেকে তোমরা পরীক্ষা হলে কমন পাবা। আচ্ছা, তাহলে আসো আমরা দেখি আমাদের প্রথমত ক্লাস কি নিয়ে আছে। আচ্ছা, আমি স্লাইড একটু পরে দেখাচ্ছি, আগে আসো তোমাদের হিসাব বিজ্ঞানের একটা বেসিক ব্যাপার নিয়ে আসি। হুম, আচ্ছা আসলে একটা বেসিক ব্যাপার নিয়ে আসি। যেমন আমরা তো অনেকদিন ধরে পড়াশোনা করতেছি হিসাব বিজ্ঞান নিয়ে, হ্যাঁ হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং নিয়ে। আমরা কি সবাই জানি হিসাব বিজ্ঞান কি?
সবাই কি জানো কিনা একটু কমেন্টে জানাও, যারা হলো হিসাব বিজ্ঞানের সংখ্যাটা জানো তারা একটু জানাবা। আমি একটু কমেন্ট করছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবা, হ্যাঁ। আর যারা জয়েন আসছো তারা একটু বলো যে হিসাব বিজ্ঞান বলতে তুমি আসলে কি বুঝতেছো, বা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তুমি কিভাবে জানো। হিসাব বিজ্ঞানের যে বেসিক সংজ্ঞা বা ডেফিনেশন সেটা তুমি কিভাবে দাও, সেটা একটু কমেন্ট করে জানাও। আর আমি আলোচনা করতেছি হিসাব বিজ্ঞান ব্যাপারটা হলো মূলত কি জানো, হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা। হ্যাঁ, এখানে কি করা হয়, হিসাব বিজ্ঞানে করা হয় কি, যে আমার লেনদেন শনাক্ত করা হয়। লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। লেখা কি ক্লিয়ারলি বুঝতেছো কিনা একটু জানাবা। লেনদেন শনাক্তকরণ। আচ্ছা, লেনদেন শনাক্তকরণ। এরপর আমরা কি করি, জাবেদাভুক্তকরণ বা লিপিবদ্ধকরণ। জাবেদাভুক্ত বললে আসলে হয় না, আমরা বলবো যে লিপিবদ্ধকরণ। বলবো হচ্ছে লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ও তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা। অনেকের কাছে মনে হয় ভাই কি পড়াইতেছে, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা পড়াইতেছে, এখান থেকে মূলত কোশ্চেন গুলো আসবে। বললাম একটু আগে, বললাম যে ইজি ব্যাপার, কিন্তু আমরা গুরুত্ব দেয় না বলে কি হয়, আমরা প্রশ্নগুলো পারি না। তো আশা করি সবাই গুরুত্ব সহকারে পড়বা। আচ্ছা, আমি বলছো কি যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা, না না, সেটা আমি জিজ্ঞেস করি নাই। মূলত বলছি কি যে হিসাব বিজ্ঞান কাকে বলে। হুম, আচ্ছা একটু দাঁড়াও। যে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ ও তথ্য সরবরাহ করাকে কি বলে, হিসাব বিজ্ঞান বলে। তাহলে কি বুঝলাম, লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ ব্যাপারটা কি, যে এই যে একটু আগে যে বললো যে ডেফিনেশন দিলা, যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন করে, সেগুলোকে আমি কি করব, প্রথমে শনাক্ত করব, তারপর কি করব, এগুলো লিপিবদ্ধ করব এবং তথ্য সরবরাহ করব। এখন আসো এই যে তথ্য সরবরাহ করা, এই তথ্য আমরা কাদেরকে সরবরাহ করব। তথ্য মূলত আমরা সরবরাহ করি কাদের, বলতো তথ্য যারা ব্যবসা প্রতিষ্ঠান চালায় তাদের কি তথ্য লাগে না, যে তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠান অবস্থা কিরকম আছে, কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, এই জন্য তাদের কি লাগে, তথ্য লাগে। এইগুলো আমরা বলি কি অভ্যন্তরীণ বা ইন্টারনাল, যে যারা ইউজার আছে তাদেরকে আমরা বলি কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে আমরা তথ্য প্রদান করি। যেমন কাদের বললাম, অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ যারা আছে তাদেরকে আমরা কি করি, তথ্য সরবরাহ করি। আবার এর বাইরেও ধরো আমাদের বিভিন্ন পক্ষ আছে না, যাদের কাছ থেকে ধরো আমরা টাকা পয়সা নিয়ে আসি, তাদের কাছ থেকে ঋণ নিয়ে আসি, তারপর আমার প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করতে চায়, হ্যাঁ, বা যারা আমার প্রতিষ্ঠানে অডিট করতে আসে, তাদেরকে তো আমার তথ্য দিতে হয়। তাদেরকে আমরা বলি কি বাহ্যিক ব্যবহারকারী। এই ব্যবহারকারীদের নিয়ে আমরা কি করি, তথ্য সরবরাহটা করি। তাহলে আমরা কি বুঝলাম, যে হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা। এখানে লেনদেন সমূহ কি করা হয়, শনাক্তকরণ করা হয়, লিপিবদ্ধকরণ করা হয়, এবং আমার যে অভ্যন্তরীণ আর বাহ্যিক ব্যবহারকারী যারা আছে তাদের কাছে কি করি, আমি তথ্যটা সরবরাহ করি। সেটাকে বলে কি হিসাব বিজ্ঞান। এটা হলো আমাদের বেসিক আলোচনা, খুবই বেসিক আলোচনা। এবার আমরা দেখবো, চলো, যে এই বেসিক আলোচনা থেকে আমাদের মূলত কিভাবে থিওরিগুলো কাজে লাগতে পারে বা কিরকম কোশ্চেন আসতে পারে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। আচ্ছা, এবার আমরা স্লাইডে চলে আসলাম। হ্যাঁ, স্লাইডে কি বলছে দেখো, সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে হিসাব তত্ত্বের ব্যবহারকারী, মানে আমার যে হিসাব তত্ত্বের যে ব্যবহারকারী, হিসাব তত্ত্বের ব্যবহারকারী মূলত কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে। এই যে একটু আগে পরে আসলাম যে তথ্য ব্যবহারকারী কারা ছিল, অভ্যন্তরীণ ছিল আর বাহ্যিক ছিল। এখানে এটাই বলছে যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী মূলত কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। একটা হলো আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হলো বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী, ইন্টারনাল আর এক্সটার্নাল। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী মূলত কারা, কয় ধরনের তথ্য ব্যবহারকারী আছে, দুই ধরনের ব্যবহারকারী আছে। আচ্ছা, এবার এই যে অভ্যন্তরীণ যারা ব্যবহারকারী, এই অভ্যন্তরীণ ব্যবহারকারীরা কি করে, একটু আগে বললাম অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, তার ব্যবসায় একদম অতপ্রতভাবে জড়িত, যারা ইন্টারনালি যারা জড়িত, তারা হলো কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারা কি করে, প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এগুলা কিন্তু এমসিকিউতে চলে আসে যে ভাই ব্যবসায়ে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কোন ধরনের ব্যবহারকারীরা, অপশন থাকবে অভ্যন্তরীণ বাহ্যিক এরকম থাকবে। তখন বলতে হবে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে কি আমার প্রত্যক্ষ ভূমিকাটা পালন করে। আচ্ছা, আচ্ছা, তারপর আসো কি বহিষ্ঠ ব্যবহারকারী। আচ্ছা, একজন জানতে চাইছো যে ভাই এটা কি ক্লাস, এটা মূলত হচ্ছে কি আমাদের যে রিস্টার্ট যে ব্যাচ, আমাদের যারা হলো গিয়া এডমিশন তো আমাদের এখন অনেকগুলো বাকি আছে, হ্যাঁ,
যে সমস্ত এডমিশনগুলো বাকি আছে শেষ সময়ের জন্য আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসছি। মূলত এটা হলো রিস্টার্ট ব্যাচ। সেই রিস্টার্ট ব্যাচে আজকে প্রথম ক্লাস। সেই ক্লাসটা আমাদের পেড ব্যাচের ক্লাস, কিন্তু প্রথম ক্লাস হিসেবে আমরা কি করতেছি, ফ্রিতে তোমাদের সবার জন্য এই ক্লাসটা নিয়ে আসছি। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বহিষ্ঠ ব্যবহারকারী কারা? বহিষ্ঠ ব্যবহারকারী হচ্ছে কি বললাম, যে যারা লোকে পরোক্ষভাবে কি করে ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব রাখে। তার মানে কি, যে পরোক্ষ ভূমিকা পালন করে কারা? বহিষ্ঠ ব্যবহারকারীরা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ব্যবসা প্রতিষ্ঠানের পরোক্ষ ভূমিকা পালন করে কারা, তাহলে বলতে হবে কি বহিষ্ঠ বা বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ব্যবহারকারী যারা, তারা হলো গিয়া ব্যবসা প্রতিষ্ঠানের পরোক্ষ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার অনেক সময় দেখবা পরীক্ষায় কি আসে, যে তোমার প্রশ্ন আসবে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, নিচের কোনটি বাহ্যিক ব্যবহারকারী বা বহিষ্ঠ ব্যবহারকারী, এরকম অপশন দেওয়া থাকবে বিভিন্ন। তো আমরা এগুলোর মধ্যে অনেক সময় গোলমাল পাকায় ফেলি, পেঁচ লাগায় ফেলি। তাহলে এই ক্ষেত্রে কি হইতে পারে, দেখো আমরা যদি একটু চিনে নিই যে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, মানে আমার যে অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে তারা কারা, যদি আমরা একটু বুঝে নিই তাহলে ইজি হয়ে যাবে। তোমরা সবসময় মনে রাখবা ব্যবস্থাপক, হ্যাঁ, যত ধরনের ব্যবস্থাপক আমাদের থাকবে, বিক্রয় ব্যবস্থাপক বলো, ক্রয় ব্যবস্থাপক বলো, হ্যাঁ, বা তোমার এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা দেওয়া আছে, বিক্রয় ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, হ্যাঁ, এরকম যত ব্যবস্থাপক আছে বা ম্যানেজার আছে, তারা সবাই কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। কি বললাম, যত ধরনের আমার ব্যবস্থাপক আছে বা ম্যানেজার, তারা সবাই কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। উৎপাদন পরিদর্শক বা সুপারভাইজার যারা, তারা হলো আমার কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। এগুলো খুব কেয়ারফুলি কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু অপশনে থাকবে। আচ্ছা, এই দেখো কোম্পানির কর্মকর্তা ব্যাপারটা মনে রাখবা, কোম্পানির কর্মকর্তা হলো কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, আর আন্তঃনিরীক্ষক মানে ইন্টারনাল যারা অডিট করে, মানে একটা প্রতিষ্ঠানে দুই ধরনের অডিটর থাকে। মূলত এক ধরনের অডিটর থাকে কি যারা ভিতরে, মানে যাদের নিজেদের অডিটর, একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজের অডিটর যে নিরীক্ষাটা করে তাদেরকে বলে কি আন্তঃনিরীক্ষক। তারা হলো কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর হলো কি, এই যে একটু আগে বললাম ব্যবস্থাপক থাকলে কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, মানব সম্পদ ব্যবস্থাপনা, এই যে ট্রেজারার, এই ট্রেজারারের আরেকটা নাম কি কোষাধ্যক্ষ। কি কোষাধ্যক্ষ, এই ট্রেজারার বা কোষাধ্যক্ষ আমার কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। পরিচালনা পর্ষদ, আমার যে গভর্নিং, আমার যে পরিচালনা যে পর্ষদটা থাকবে, ডিরেক্টর যে বডিটা থাকবে, এই ডিরেক্টর বডি অবশ্যই কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারাই তো প্রত্যক্ষ মূলত ভূমিকাটা রাখে ব্যবস্থাপনা, হ্যাঁ, সেগুলো কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবার আসো, আচ্ছা এবার আসো কি বহিষ্ঠ ব্যবহারকারী তারা কারা আমরা দেখি। শেয়ার হোল্ডার বা মালিকগণ। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা যারা ওয়াচ করতেছো তারা একটু বলবা যে শেয়ার হোল্ডার বা মালিকগণ যদি বহিষ্ঠ ব্যবহারকারী হয়, এক মালিকানা ব্যবসার মালিক কোন ধরনের ব্যবহারকারী, সেটা আমাকে একটু কমেন্টে জানাবা। এক মালিকানা ব্যবসার মালিক কোন ধরনের ব্যবহারকারী? আমরা কি জানি শেয়ার হোল্ডার বা মালিকগণ কি বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে বলো এক মালিকানা ব্যবসার মালিক কোন ধরনের ব্যবহারকারী, একটু কমেন্টে জানাবা। আচ্ছা, তারপর আসো কোম্পানির কর্মচারী। একটু আগে আমি বলছিলাম মনে রাখতে, যে কর্মকর্তা যারা, এই কর্মকর্তা হলো গিয়ে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা আমার কর্মচারী, এই কর্মচারীরা হচ্ছে আমার বহিষ্ঠ ব্যবহারকারী। ক্লিয়ার? পেশ লাগানো যাবে না কিন্তু। যদি অপশনে থাকে কর্মচারী কর্মকর্তা, বললো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, কর্মচারী আছে কর্মকর্তা আছে, তুমি কি লিখবা কর্মকর্তা লিখতে হবে। এগুলো কিন্তু অনেক পেশ লাগাই ফেলেছে, কর্মচারী কর্মকর্তা একই মনে হয়, তো অনেক পেশটা লাগা যায়, পেশটা যেন না লাগে। এবার আসো নিরীক্ষক। আমি বলতে পারো ভাই একটু আগে তো আপনি বললেন আন্তঃনিরীক্ষক যারা, এই আন্তঃনিরীক্ষক আপনি বললেন যে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আবার এই নিরীক্ষককে, এই যে বলছিলাম নিরীক্ষক হয় দুই ধরনের, একটা হলো তোমার নিজেই তুমি নিয়োগ দিয়ে রাখছো একজন নিরীক্ষককে, সেটা তোমার আন্তঃনিরীক্ষক। আরেকটা হলো গিয়ে তোমার বাইরে থেকে অডিট করতে নিয়ে আসো অডিটর যারা, তারা হলো গিয়ে নিরীক্ষক। শুধু নিরীক্ষক থাকলে তুমি কি বলবা বাহ্যিক ব্যবহারকারী, আর যদি আন্তঃনিরীক্ষক থাকে তাহলে বলবা কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করে, এই বিনিয়োগকারী সময় কি হয় বাহ্যিক ব্যবহারকারী হয়। ঠিক আছে, কারণ এরা পরোক্ষভাবে ব্যবসা প্রতিষ্ঠানে কি রাখে প্রভাব রাখে। তারপর কর কর্তৃপক্ষ বলো বা পাওনাদার বা সরবরাহকারী বলো, তোমাদের দেশের সরকার বলো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলো, ওরা সবাই কি বাহ্যিক ব্যবহারকারী। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, অনেকে বলছো এক মালিকানা ব্যবসার মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী না। হ্যাঁ হ্যাঁ, এক মালিকানা ব্যবসার মালিক কি হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক বলছো। কে বলছো এটা? সাব্বির হোসেন বলছো অভ্যন্তরীণ, কাজী নাইমা ইসলাম বলছো অভ্যন্তরীণ। হ্যাঁ ঠিক আছে, এক মালিকানা ব্যবসার মালিকের ক্ষেত্রে হবে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যদি হলো গিয়া বলে শেয়ার হোল্ডার, তারা হবে কি বাহ্যিক ব্যবহারকারী। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা বুঝলাম যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা বাহ্যিক ব্যবহারকারী। এবার আমি একটু স্লাইডটা ঘুরাই দিই, দেখি তোমরা আসলে কতটুকু তোমাদের পড়াইতে পারছি। তোমরা বলো তো যে আমার যে বিক্রয় ব্যবস্থাপক, এই বিক্রয় ব্যবস্থাপক আমার কি হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বাহ্যিক ব্যবহারকারী, একটু কমেন্টে জানাবা। বিক্রয় ব্যবস্থাপক
আমার এরকম মনে হয়েছে ভালো লাগছে হ্যাঁ, অভ্যন্তরীণ হবে, ঠিক। যারা কমেন্ট করছে অভ্যন্তরীণ, তাদের ঠিক আছে। এবার আসো হিসাব প্রক্রিয়ার যে তিনটা ধাপ। হিসাব প্রক্রিয়ার কি তিনটা ধাপ, আমি একটু নোটে চলে যাই। একটু আগে নোটে বলছিলাম যে হিসাব তিনটা কি ধাপ কি কি আছে। এক নাম্বার ধাপ হলো আমার শনাক্তকরণ। কি শনাক্তকরণ? অবশ্যই কি লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। এরপর কি আছে? লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ। আরেকটা কি আছে? তথ্য সরবরাহ। এই তথ্য সরবরাহ নিয়ে আমরা আগে স্লাইডটা পড়ছি। তথ্য সরবরাহ, যে অভ্যন্তরীণ বাহ্যিক যারা বললাম, এটা হলো তথ্য সরবরাহকারী স্লাইড। এবার আসো শনাক্তকরণ বলতে আমরা কি বুঝি। এই যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না, মানে হলো কি লেনদেন কি না, লেনদেন কি না সেটাই কি আমরা দেখি কিসের মাধ্যমে? প্রথম ধাপের মাধ্যমে। এটা কি আমার প্রথম ধাপ। হ্যাঁ, এই প্রথম ধাপের মাধ্যমে দেখি আমরা লেনদেন কিনা। লিপিবদ্ধকরণে কি আমরা কি করি? আমার যে ডেবিট ক্রেডিট, হ্যাঁ, এই যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি আমরা এখানে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি এখানে লিপিবদ্ধকরণের ক্ষেত্রে। তারপর আমরা কি করি? জাবেদা দিই। আবার কি করি? স্থানান্তর করি, খতিয়ানি। এই খতিয়ান এগুলো হলো কি আমার লিপিবদ্ধকরণের যে ধাপ সেটা। এবার আসলে দেখি আমরা স্লাইডে কি বলছে। দেখি আমাদের স্লাইডে কি বলছে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মোট তিনটি ধাপ রয়েছে, যারা আমরা অলরেডি বলে আসছি। ওকে, এখানে একটা ধাপ কি? একটা ধাপ হলো গিয়া লেনদেন চিহ্নিতকরণ, মানে কি লেনদেন কিনা সেটা তুমি দেখবা। আর লেনদেন কি? লিপিবদ্ধকরণ। আরেকটা হলো হিসাব তথ্যের ব্যবহারকারী নিকট তথ্য সরবরাহ করা। এইবার প্রশ্ন কিন্তু এইগুলো আসবে না যে কয়টা ধাপ, এইভাবে প্রশ্ন আসবে না। প্রশ্ন কিভাবে তাহলে আসবে? প্রশ্ন তোমাকে বলবে হিসাব বিজ্ঞানের প্রথম বা প্রাথমিক ধাপ কোনটি, প্রাথমিক ধাপ কোনটি, প্রথম বা প্রাথমিক ধাপ কোনটি। তাহলে উত্তর হবে কি লেনদেন চিহ্নিতকরণ হলো কি আমার প্রাথমিক বা প্রথম ধাপ। আচ্ছা, তারপরে যেটা হবে কি যে তোমার যদি প্রশ্ন করে শেষ কাজ বা ধাপ, শেষ কাজ বা ধাপ, এখানে হইতে পারে কি শেষ ধাপ, বলতে পারি প্রশ্নে কি শেষ ধাপ বা হলো গিয়া মূল বা প্রধান, মূল বা প্রধান, হ্যাঁ, উদ্দেশ্য বা ধাপ যেগুলাই বলে সেটা হবে কি তথ্য সরবরাহ করা। এই যে হিসাব তথ্য ব্যবহারকারী নিকট তথ্য সরবরাহ করা। তাইলে একটা প্রশ্ন করি তোমাদেরকে, বলতো হিসাব বিজ্ঞানের যে আমাদের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি? কমেন্টে জানাও যে মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্যটা কি। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে দেখলাম কি আমার হিসাব তত্ত্বের কি যে প্রাথমিক যে উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? লেনদেন চিহ্নিতকরণ। আচ্ছা, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, মূল বলক বা প্রধান বলক, মূল বলক বা প্রধান বলক সেটা হবে কি তথ্য সরবরাহের নিকট তথ্য সরবরাহ করা। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস দেখবা, হিসাব বিজ্ঞানের মূল ইনপুট কি বলতো? ইনপুট আমার কি লেনদেন। লেনদেন যদি না হয় তাহলে তো আমরা বাকিগুলোতে যাইতে পারবো না, লিপিবদ্ধকরণে ধাপ তো আসবেই না যদি লেনদেন না হয়। এজন্য আমরা বলি কি যে লেনদেন, হ্যাঁ, প্রধান উদ্দেশ্য হচ্ছে কি তথ্য সরবরাহ করা। ভেরি গুড, যারা বলছো তথ্য সরবরাহ করা তাদের সবারটাই হয়েছে। আচ্ছা, এবার আসো মূল ইনপুট। মূল ইনপুট আমার কি লেনদেন, কারণ লেনদেন না হলে আমি বাকি কিছু করতে পারবো না। যদি এমসিকিউতে আসে যে হিসাব বিজ্ঞানের মূল ইনপুট কি, তাহলে বলতে হবে কি লেনদেন। আর আউটপুট কি? ওর আউটপুট কি দেয়? আউটপুট হলো কি যে আর্থিক প্রতিবেদন প্রদান করে না, যেমন আমার যে আর্থিক অবস্থা বিবরণী প্রদান করা, বিশ্বদায় বিবরণী প্রদান করা, মালিকানা সত্ত্ব প্রদান করা, এগুলো হলো কি আমার আউটপুট। তাহলে ইনপুট লেনদেন, আউটপুট হলো কি আর্থিক প্রতিবেদন। ক্লিয়ার? আচ্ছা, আর হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। একটু দ্রুত যাচ্ছি ভাইয়া, কিন্তু তোমাদের তো স্লাইড দিয়ে দিব, তো যারা স্লাইড পাবা রিল্যাক্সে তখন দেখতে পারবা। আর এখন জাস্ট একটু রিভাইজ করে নাও তোমরা। আসলে আমরা পরের স্লাইডে যাই। এইবার কথা বলছে তোমাকে হলো লিপিবদ্ধকরণ নিয়ে। হ্যাঁ, লিপিবদ্ধকরণ নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। হ্যাঁ, তাও আমরা একটু দেখি এখানে কি করে। এই লিপিবদ্ধকরণ কি আমার 2 নাম্বার ধাপ, কিন্তু 3টা ধাপের মধ্যে 2 নাম্বার ধাপ ছিল লিপিবদ্ধকরণ। প্রথম ধাপ শনাক্তকরণ। আচ্ছা, এখানে কি করি আমরা? মূলত লেনদেনের ডেবিট আর ক্রেডিট আমরা বিশ্লেষণ করি, কোন পক্ষ ডেবিট কোন পক্ষটা আমার ক্রেডিট। তারপর এটা কি করি? জাবেদা মুক্তকরণ করি। এরপরে কি করি?
লেনদেন স্থানান্তরকরণ মানে হলো গিয়ে খতিয়ান মুক্তকরণ। ঠিক আছে, জাবেদা থেকে স্থানান্তর করে আমরা কই নিয়ে যাই, খতিয়ানে নিয়ে যাই। এটাই হলো গিয়ে আমার 3টা ধাপ। তাইলে এবার আসো, একটু অনেক সময় পেছ লাগে যায় আমাদের, যে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ যখন আমাদেরকে বলা হয়, তখন আমরা ইজিলি উত্তর দিতে পারি কি হিসাব শনাক্তকরণ আমরা বলি কি আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ। যদি তোমাকে প্রশ্ন করা হয় লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি, এটা কিন্তু প্রশ্ন করতে পারে। তাহলে একটু কমেন্টে বলো আমাকে যে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ কোনটা আর লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কোনটা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবা, আমি একটু ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, এবার আসো হিসাব চক্রের যে ধাপগুলা, এই ধাপগুলো নিয়ে আলোচনা করলাম না। এই ধাপগুলো তোমরা অনেকে জানো, এই যে লেনদেন শনাক্তকরণ, দাবেদাভুক্তকরণ, তারপর খতিয়ানে নিয়ে যাওয়া, রেওয়া মিল প্রস্তুত করা, আর্থিক বিবরণী করা, সমাপনী দাখিলা দেওয়া, এগুলো তোমরা সবাই জানো। তো এই জন্য আর কি এটার কষ্ট করে এত বড় করে ক্লাসে তো বড় করতে চাই নাই, এই জন্য এগুলো নিয়ে আসি নাই। জাস্ট নিয়ে আসছি কি যে ঐচ্ছিক ধাপ কোনগুলো, মানে যেগুলো পরীক্ষা প্রশ্নে আসে। অনেক সময় দেখবা বলবে যে হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ কোনটা, অনেকগুলো ধাপ দেওয়ার পরে যেগুলো যখন দেখবা তুমি কার্যপত্র আছে বা বিপরীত দাখিলা আছে তখন এগুলো দেখাবা। কার্যপত্র আর বিপরীত দাখিলা কি হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। তুমি ভাই চাইলে দিতে পারো, না দিলে নাই, এগুলো বলে ঐচ্ছিক ধাপ, কার্যপত্র আর বিপরীত দাখিলা। হ্যাঁ, উত্তর লেখছে অনেকেই। লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। গুড। হ্যাঁ, লিপিবদ্ধকরণ পছন্দ হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম কি ঐচ্ছিক ধাপ, ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা, কার্যপত্র আর বিপরীত দাখিলা। আচ্ছা, এবার আসো হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ। এগুলো জাস্ট দেখে নিবা, মুখস্থ করে নিবা যে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ কোনটা। ভুল সংশোধনী দাখিলা জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ, মানে ভুল সংশোধনী দাখিলা যেগুলো আছে সেগুলো জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ কি, এটা পরিত্যাজ্য ধাপ। আর আমরা তো নর্মালি যে একটু আগে যে ধাপগুলোর কথা বললাম, যে তোমার হলো গিয়া আমার যে লেনদেন শনাক্তকরণ, দাবেদাভুক্ত, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক অবস্থা বিবরণ, এগুলো ছিল কি আমার নর্মাল যে নিয়ম। ব্রিটিশরা আবার কি করছে, ব্রিটিশ পদ্ধতিতে 5টা ধাপ আছে। সে 5টা ধাপ কি কি? জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক বিবরণী, অনুবাদ বিশ্লেষণ। এরা আবার ওই শুরুর দিকে যায় নাই, শনাক্তকরণ, বিশ্লেষণ এগুলোর ক্ষেত্রে যায় নাই। ডিরেক্ট সরিষা থেকে জাবেদা থেকে জাবেদা করবে, খতিয়ান করবে, রেওয়া মিল করবে, আর্থিক বিবরণী, অনুবাদ বিশ্লেষণ। তাহলে যদি বলে ব্রিটিশ পদ্ধতি হিসাব চক্রের ধাপ কয়টি? 5টি। ওকে, এবার একটু শর্টকাটে তোমাদের জন্য দিয়ে দিলাম, যারা স্লাইডটা পাবা তারা যাতে একটু নিজের ঝালাই করে নিতে পারো, নিজের প্রিপারেশন আবার একটু দেখতে পারো যে কি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি? মূল বা প্রধান উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। যা যা মূল আছে হিসাব বিজ্ঞানের, মূল উপাদান কি? মূল উপাদান হলো লেনদেন। মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। মূল আউটপুটটা কি? আর্থিক বিবরণী। বুঝছো? এগুলা কিন্তু শুনতে অনেক ইজি শোনা যেতেছে, পড়তে অনেক ইজি লাগবে ভাই, কিন্তু যদি ভাষা ভাষা পড়ে যাও তাহলে পরীক্ষার হলে গিয়া মস্তিষ্ক ভাষা ভাষায় কাজ করবে, তখন আর বুঝবা না যে আসলে উত্তর কোনটা সঠিক। ঠিক আছে, এই জন্য ইজি হলেও গুরুত্ব সহকারে পড়তে হবে, কম পড়ো কিন্তু গুরুত্ব সহকারে পড়ো। আচ্ছা, এবার আসো পরের স্লাইডে যাই। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো পড়া মিস করো, কেউ সমস্যা থাকে, তাহলে কমেন্টে ভাইকে জানানো, হ্যাঁ, যে ভাইয়া এই পড়াটা মিস করছি বা এই টপিকটা আবার একটু বলে দেন। ক্লিয়ার? এবার আসো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আন্ত বা অভ্যন্তরীণ লেনদেন কোনগুলা, মানে নিজেদের মধ্যে হইতেছে ভিতরে, মানে একদম ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেন গুলো হইতেছে সেগুলো আমরা বলি কি? অবচয়। কারণ দেখো, তুমি একটা সম্পত্তি কিনছিলা, সেই সম্পত্তিটা কি হইতেছে? ব্যবহার জনিত ক্ষয়ক্ষতি হইতেছে, সেটা তোমার কি খুবই ইন্টারনাল ব্যাপার না? এই জন্য এটা বলি কি আমার অভ্যন্তরীণ লেনদেন। নিট মুনাফা থেকে সঞ্চিত স্থানান্তর, তোমার মুনাফা হয়েছিল, এটা তুমি কি করলা? সঞ্চিত স্থানান্তর করলা। হ্যাঁ, এই স্থানান্তর করা কি বলবা? পুরা তোমার অভ্যন্তরীণ একটা লেনদেন। তাহলে বহি লেনদেন কোনগুলা? অবশ্যই বুঝতে পারছো যে বাকি যেগুলো আমরা করি, যেমন বেতন প্রদান করলাম, আসবাবপত্র ক্রয় করলাম, অন্য যেগুলো করলাম সেগুলো আমার কি? বহি লেনদেন। আচ্ছা, অনগদ লেনদেন কোনগুলা? মানে যে লেনদেনগুলো আমার নগদে হয় না, যেমন অবচয়ের কথাই বলো, অবচয় বা অবলোপন বলো বা শূন্যীকরণ বলো। এই অবচয় বা অবলোপন বা শূন্যীকরণ এই নামগুলো কিন্তু খেয়াল রাখবা। যেমন এটা বলছে কি অবচয় বা অবলোপন, এর আরেকটা নাম কি? শূন্যীকরণ। এখন তুমি অবচয় অবলোপন জানো, কিন্তু পরীক্ষার অপশনে আছে কি? শূন্যীকরণ, তখন কিন্তু তুমি পারবা না উত্তরটা। তো এই নামগুলো মনে রাখতে হবে। শূন্যীকরণ, হ্যাঁ, এগুলো হচ্ছে অনগদ লেনদেন, নগদ বার্তা, এগুলো সবগুলো কি? অনগদ লেনদেন, এগুলো নগদে হয় না। হ্যাঁ, তারপর আছে কি? অদৃশ্যমান বা অস্পর্শনীয় লেনদেন। অদৃশ্যমান বা
অস্পর্শনীয় মানে যেগুলো অদৃশ্যমান, আমরা যেগুলো দৃশ্যমান লেনদেন গুলো না, যেমন আমরা নগদে পণ্য বিক্রয় করতেছি, বেতন প্রদান করতেছি, এগুলো সবই কি আমার দৃশ্যমান লেনদেন। কিন্তু আমার যখন অবচয় ঘটতেছে একটা সম্পত্তির, সেই অবচয় কি আমার কখনো কি হবে দৃশ্যমান? ব্যাপারটা কিন্তু দৃশ্যমান না। অবচয় যে সম্পত্তি জন্য ক্ষয়ক্ষতি কি হইতেছে আমরা কিন্তু দেখি না। তারপরে কি সুনাম ক্রয়, তুমি কারো সুনাম ব্যবহার করতেছো, সেই সুনামটা কি কখনো দেখা যায় না, দৃশ্যমান না, এগুলা অদৃশ্যমান লেনদেন। শেয়ার বা ঋণপত্রের যে বার্তা সেগুলো কি আমার অদৃশ্যমান লেনদেন। এবার দেখবা যে লেনদেন নয়, অনেক সময় আসে যে নিচের কোনটি লেনদেন নয়। তো আমরা কিন্তু নর্মালি বেশ কয়েকটা জিনিস জানি, যেমন ফরমায়েশ প্রদান করা, এটা কিন্তু আমাদের লেনদেন না। তারপর ধরো হলো গিয়া নিয়োগ নিয়োগ দিলাম, সেটা কিন্তু আমার লেনদেন না। মালিকের ব্যক্তিগত তহবিলে যে কার্যকলাপ সেগুলো কিন্তু আমার লেনদেন না। এর বাইরেও কি কি আসতে পারে সেগুলা নিয়ে আসছি একটু অ্যানালাইসিস করে তোমাদের জন্য। হ্যাঁ, যেমন কি হইতে পারে, এগুলোর সাথে তোমরা একটু ফ্যামিলিয়ার না, যেমন গত বছরের তুলনায় বিক্রি কম হওয়া। যেহেতু তোমরা এডমিশন টেস্ট দিতে দিতেছো, অনেক বড় হইছো, তো এখন তোমাদের কারো ওইগুলো দিবে না, ফরমায়েশ প্রদান এগুলো দিবে না। তো কি আসতে পারে, গত বছরের তুলনায় বিক্রি কম হওয়া। আচ্ছা, আগের বছরের তুলনার থেকে এবছর যদি কম বিক্রি হয়, তাহলে সেগুলো কি আমার কি লেনদেন হওয়ার দরকার আছে? লেনদেন না, আমার যেটা হয়েছে সেটাই আমার লেনদেন। তারপরে কি মজুত পণ্যের মূল্য বৃদ্ধি। আমরা কি জানি মজুত পণ্যের মূল্য বৃদ্ধি করলেও কি আমরা কি করি না, এটা হিসাবে আনি না, তাই না? এই মূল্য বৃদ্ধি পেলে আমার কি হবে না, এটা লেনদেন হবে না। তারপর এটা ফরমায়েশ প্রদান তোমরা অলরেডি জানো, নিয়োগ দেওয়া জানো। তারপর ব্যবস্থাপকের অপসারণ, এগুলো লেনদেন হবে না। অর্ডার গ্রহণ, এই যে এটা এটা দেখতে পারো, অপচয়ের হার 15% ধরতে হবে। আচ্ছা, ধরতে হবে বলা আর ধরা দুটো কি এক জিনিস? এই ধরতে হবে বললে কি হবে না, লেনদেন হবে না। যদি আমরা ধরি তখন সেটা কি হবে, লেনদেন হবে। এই যে অপচয়ের হার 15% ধরতে হবে। ভাই রোজা রেখা তো কথা বলা আসলে খুব চাপ হয়ে যেতেছে। হ্যাঁ, যাই হোক, আসো পরের স্লাইডে দেই। হিসাব নিকাশের বৃত্তি মূলত দুই প্রকার। আচ্ছা, এই বৃত্তিটা তোমাদেরকে একটু আমি একটু নোট নিয়ে নিই, নোট নিয়ে একটু বুঝাই দিই। এগুলো আগের গুলা ক্লিয়ার করে দিই। এখানে মূলত আমরা বৃত্তিগুলা দুই ভাবে দেখি। একটা হলো আমার গ্যাপ প্রদত্ত কিছু আমার নিয়ম শৃঙ্খলা আছে, ঠিক আছে? হিসাব বিজ্ঞান আমরা মূলত গ্যাপ অনুযায়ী দেখি। আর একটা হলো মনে হয় IFRS, ওদের কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে? এই দুইটা নিয়ম নীতি দেখে আমরা কি করি, মূলত আমাদের হিসাব বিজ্ঞানের যে কার্যক্রম এগুলো চালাই। যেমন কি গ্যাপটা কি মূলত বলতো, অনেক সময় এমসিকিউতে চলে আসে যে গ্যাপের পূর্ণরূপ কি। গ্যাপের পূর্ণরূপটা আমার হচ্ছে কি, যেটা হচ্ছে জেনারেলি লিখে দিই আমি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। আচ্ছা, এটা তো আমি লিখলাম যে গ্যাপের পূর্ণরূপ। এবার তোমরা বলো তো কমেন্টে IFRS এর পূর্ণরূপটা কি। যে এগুলো কিন্তু চলে আসে যে এটার ফুল ফর্ম কি বা পূর্ণরূপ কি, এগুলো চলে আসে। তোমরা একটু কমেন্টে জানাও যে IFRS এর পূর্ণরূপটা কি, দেখো পারো কিনা তোমরা, বা আমিও দেখি একটু। তাহলে গ্যাপের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এই বানানটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, প্রিন্সিপলস বানানটা একটু খেয়াল রাখবা, এই বানানটাই ইম্পর্টেন্ট। একটু কমেন্টে দ্রুত জানাবে। হ্যাঁ, IFRS এর পূর্ণরূপটা কি, যে IFRS এর পূর্ণরূপটা কি। আচ্ছা, এই যে গ্যাপ, এই গ্যাপ কি বলতেছে দেখো, গ্যাপ বলতেছে ভাই আমার যখন আয় ব্যয় সংগঠিত হয়ে যাবে, মানে আয় ব্যয় যখনই সংগঠিত হবে, যখন সংগঠিত হবে তখনই তোমার লিপিবদ্ধ করতে হবে। নগদের আশায় আমি বসে থাকবো না, যে আমার যখনই হবে আয় নগদে হোক আর ধারে হোক, বা হলো কি ব্যয় হলো কি নগদে হোক, নগদ হোক বা অনগদ হোক, যে কোনোটাই হোক, আমার কি করতে হবে, সাথে সাথে সেটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। আবার IFRS বলতেছে উল্টা কথা, যে না ভাই তোমার আয় ব্যয় শুধু হইলেই হবে না, সেটা নগদ সম্পর্কিত থাকতে হবে। নগদ নগদ বলতে আমরা ব্যাংক বুঝি, তাই না? নগদের সাথে ব্যাংক রিলেটেড। নগদে বা ব্যাংকের মাধ্যমে কি হইতে হবে, যখন নগদে বা ব্যাংকের মাধ্যমে হবে তখন তুমি সেটাকে লেনদেন বলতে পারবা, লেনদেন হিসাবে লিপিবদ্ধ করতে পারবা। এছাড়া তুমি লিপিবদ্ধ করতে পারবা না। আচ্ছা, অনেকে কমেন্ট করছো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। হ্যাঁ হ্যাঁ, IFRS এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। যারা এগুলা কমেন্ট করছো তাদের সবারটাই হয়েছে। তাহলে কি বললাম, আবার একটু বলি, যে গ্যাপ বলতেছে কি আয় ব্যয় যখন হবে, সেটা নগদে হোক বাকিতে হোক, যখনই হোক সেটা কি করতে হবে, তখনই লিপিবদ্ধ করতে হবে। আর IFRS বলতেছে কি, যে না আয় ব্যয় যখন হবে তখন তুমি শনাক্ত করতে পারবা না, তোমার করতে হবে কখন, যখন তুমি নগদে পাবা। তাহলে আসো আমরা স্লাইডে চলে যাই, দেখি আমাদের স্লাইডে কি বলছি।
এই যে দেখো, এই যে গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপটা মূলত বকেয়া বা প্রাপ্য বা প্রদেয় বা উপচিতি ভিত্তি, মানে এখানে কিন্তু বকেয়াটা আসবে। এই যে একটু আগে বললাম যে নগদ হওয়ার দরকার নাই ভাই, বাকি তো হইলো কি করতে হবে, আমার এটা নিতে হবে। তাহলে এই যে এটা এটা এই জন্য আমরা কি বলি যে বকেয়া ভিত্তি আমরা বলতেছি, এটা হলো গ্যাপ। আর আইএফআরএসটা কি করতেছে, একদম নগদান ভিত্তি, নগদানের সাথে ব্যাংকটাও রিলেটেড। হ্যাঁ, এটা নগদান ভিত্তি, নগদ যখন হবে তখনই সেটা কাউন্ট করবে। এই যে বকেয়া ভিত্তিতে এই যে এটা বলে দিছে টাইপ করে নিও তখন, ঠিক আছে? আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আছে যে একতরফা একটি অসম্পূর্ণ ও অবৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক আছে, একতরফা সম্পর্কে ল্যান্ডে একটু জানিয়ে রাখবা যে একতরফা কি একটা অসম্পূর্ণ, এটা কোনো সম্পূর্ণ পদ্ধতি না, বা এটা বৈজ্ঞানিক কোনো পদ্ধতি না, বা এটা সত্য সিদ্ধ না, এটা অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। আচ্ছা, বুঝতে পারছো কিনা সবাই? একটু কমেন্টে জানাবা যে গ্যাপের নিয়ম নীতি আর আইএফআরএস এর নিয়ম নীতি জানছো, বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার। একটু ক্লিয়ার কমেন্ট করো যে গ্যাপ এবং আইএফআরএস এর পার্থক্য বুঝতে পারলে বা দুইটার নীতির পার্থক্য বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখা একটু কমেন্ট করবা। এবার আমরা হলো গিয়ে আমাদের যে সম্পদ বলো বা দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, আয় ব্যয় হিসাব যেগুলো আছে, সেগুলো আমরা আধুনিক যে আমাদের পদ্ধতি, এই আধুনিক পদ্ধতিতে আমরা একটু দেখবো যে কোনগুলো আমার স্থায়ী সম্পদ, কোনগুলো আমার হলো গিয়া অসমন্বিত ব্যয়, বা এই যা যা আছে এগুলো একটু দেখবো। যেমন ধরো আধুনিক পদ্ধতির মতে আমার যে সম্পদ, এই সম্পদটা আমরা কি করছি দেখো, স্থায়ী সম্পদ নামে ভাগ করছি, অস্পর্শনীয় সম্পদ নামে ভাগ করছি, আর কি করছি বিনিয়োগ, অসমন্বিত ও বিলম্বিত, এই চারটার ব্যাপারে কি করছি, সম্পদটাকে ভাগ করছি। নর্মালি আমরা কি জানি, সম্পদ মানে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, এটা কিন্তু নর্মালি স্থায়ী সম্পদ, চলতি সম্পদ নর্মালি। কিন্তু আধুনিক পদ্ধতি বলতেছে যে না, তোমার সম্পদ হয় হবে স্থায়ী সম্পদ, আর নাহলে কি অস্পর্শনীয় সম্পদ, আর কি বিনিয়োগ হইতে পারবে, অথবা অসম্মানিত বিলম্বিত হইতে পারবে। ক্লিয়ার? যেমন স্থায়ী সম্পদগুলো কি কি, দালান কোঠা, রোড, ত্রিজার সম্পত্তিগুলো তোমরা সবাই জানো, ভূমি। অস্পর্শনীয় সম্পদ কোনগুলো, যেগুলো স্পর্শ আমরা করতে পারি না, যেমন সুনাম, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, এগুলো আশা করি তোমরা জানো, পেটেন্ট কাকে বলে, কপিরাইট কাকে বলে, এগুলো জানো। এবার আমি বিনিয়োগ দেখো, বন্ড সঞ্চয়পত্র কয়, মানে হলো গিয়া এগুলা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তুমি যখন কোনো প্রতিষ্ঠানের বন্ড কিনবা, বা তুমি যখন কোনো প্রতিষ্ঠানের সঞ্চয়পত্র কিনবা, সেটা কিন্তু তোমার কাইন্ডে কি বিনিয়োগ, সেগুলো তুমি বিনিয়োগ হিসেবে কাউন্ট করবে, সেগুলো তুমি সম্পদ হিসেবে কাউন্ট করবা। শেয়ার ও ঋণপত্র ক্রয়, একটু খেয়াল রাখবা, এটা কিন্তু ঋণ না, ঋণপত্র ক্রয়, এটা কাইন্ডা কি সঞ্চয়পত্র ক্রয়ের মতো আমরা কি করি, ঋণপত্র ক্রয় করি, বা প্রতিষ্ঠানে কি করি, শেয়ার ক্রয় করি, এগুলো আমার কি বিনিয়োগ। হ্যাঁ, অনেকে বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এবার আসো অসমন্বিত ও বিলম্বিত কোনগুলা। অসমন্বিত বিলম্বিত হচ্ছে গিয়া আমার যে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ারের বাট্টা বা অবহার, গবেষণা ব্যয়, হ্যাঁ, এগুলো আমরা কি বলি, অসমন্বিত ও বিলম্বিত সম্পদ, এগুলো আমার সম্পদ হিসেবে কাউন্ট হয়। তাহলে আশা করি বুঝতে পারছো আধুনিক পদ্ধতিতে সম্পদ কোনগুলা। এবার আসো দায়, দায় একটু আলোচনা করি। দীর্ঘমেয়াদী দায়, দেখো ঋণ বা বন্ধকি, ঋণ বা ঋণপত্র বা প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এই দেখো এখানে আছে ঋণপত্র, আর এখানে ঋণপত্র ক্রয়। তাহলে বলো তো, ঋণপত্র ক্রয় সেটা কি সম্পদ নাকি দায়, আর ঋণপত্র কি? তুমি একটু আমাকে ক্লিয়ারলি একটু লেখা দাও যে ঋণপত্র কি আর ঋণপত্র ক্রয় কি, দায় নাকি সম্পদ, কোনটা দায় কোনটা সম্পদ, একটু লেখা দিবা। আচ্ছা, এবার আসো ঋণ বা বন্ধ কিন্তু জানো, ঋণপত্র জানো। প্রভিডেন্ট ফান্ডটা কি ভাই? প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে, ধরো তুমি একটা প্রতিষ্ঠানে কাজ করো, তোমার প্রতিষ্ঠানের নাম হলো গিয়া এ লিমিটেড, এ লিমিটেড প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, এই এ লিমিটেড তুমি যে কাজ করতেছো, সেইখানে তোমার কি হবে, তোমার একটা বেতন আছে, সেই বেতন থেকে তোমার প্রভিডেন্ট ফান্ড নামে কি করে ওরা একটা পার্সেন্টেজ তোমার কাইটা নেয়, ধরো 10%, মানে ধরো 10% কাইটা নিল তোমার বেতন থেকে। ধরো তোমার বেতন যদি হয় 50,000 টাকা, ওইখান থেকে তোমার কি করলো 10% কাইটা নিল, মানে কি 5,000 টাকা কাইটা নিল। এই 5,000 টাকা যে কাইটা নিতেছে, এটা তোমার কি করবে, একদম তোমার যখন চাকরি মেয়াদ শেষ হয়ে যাবে, সেই চাকরি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তোমার কি পুরো টাকাটা তোমার যে কাইটা নিছে সেটা তোমাকে ফেরত দিবে। তাহলে এই যে তোমার কাছে কাইটা কাইটা রাখতেছে টাকাটা, তুমি চিন্তা করো যে তোমার কাছে টাকাটা কাইটা রাখতেছে, তোমাকে শেষে গিয়ে দিতে হবে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা এ লিমিটেডের জন্য এটা কি, এ লিমিটেডের জন্য এটা কি দায় না? এ লিমিটেডের জন্য কি এটা দায়, কারণ এটা কারা তোমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে, বা কর্মচারীকে পরিশোধ করতে হবে। এই জন্য কি প্রভিডেন্ট ফান্ডটা দায়। অনেকে বুঝো না অনেক সময় প্রভিডেন্ট ফান্ড কি। হ্যাঁ, অনেকে কমেন্ট করছো ঋণপত্র দায়, ঋণপত্র ক্রয় হচ্ছে সম্পদ। ভেরি গুড। এবার আসো
মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব বলতে আমরা কি নেই? খুবই সহজ, মূলধন, শেয়ার, অধিহার। মনে রাখবা, অবহারটা যায় কোথায়? অসমন্বিত ব্যয়। আর অধিহারটা কোথায় চলে আসে? মালিকানা সত্ত্বে চলে আসে। সাধারণ সঞ্চিতি বলো, উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এই সবগুলা কি আমার মালিকানা সত্ত্ব। আয় হিসাব তো আমরা সবাই জানি, বিক্রয়, উপভাড়া, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত কমিশন, ব্যাংক মঞ্জুরকৃত সুদ। তারপর ব্যয় হিসাব তোমরা জানি, মজুরি, বেতন, নগদ শুল্ক, নিরীক্ষা ফি, ঋণের সুদ, প্রদত্ত সুদ। নিরীক্ষা ফিটা কি বুঝছো তোমরা? নিরীক্ষা ফি হলো গিয়া এই যে তুমি যে বাইরে থেকে অডিটর নিয়ে আসলা, যে তুমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিছো, সেটা যে সত্য কথা লিখছো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এটা পরীক্ষার জন্য কি করি আমরা? অনেক সময় বাইরে থেকে কিনে আসতে হয়, অডিটর বা নিরীক্ষক নিয়ে আসতে হয়। এই যে অডিটর বা নিরীক্ষক নিয়ে আসি, তাদেরকে টাকা পয়সা দিতে হয় না? এই টাকা পয়সাটা হলো কি? নিরীক্ষা ফি। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার সব পরের স্লাইডে যাই আমরা। এবার তোমার হলো বিপরীত সম্পত্তি, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত আয়, বিপরীত ব্যয়ের সাথে পরিচিত করাবো। হ্যাঁ, তোমরা অলরেডি এগুলো জানো। এর আগে তোমাদের একটা শর্টকাট বলে রাখি, যে বিপরীত মানে হলো গিয়ে তোমার যার বিপরীত, তাকে হ্রাস করার জন্য মূলত বিপরীতটা ইউজ করা হয়। তাকে কি হ্রাস করা হয়, যার বিপরীত তারটা কি হয়? হ্রাস হয়। যেমন বিপরীত সম্পত্তি হিসাব কেন করি আমরা? সম্পত্তির কি করি আমরা? কমায় দিই, হ্রাস করি। আবার বিপরীত যে দায় হিসাব, সেটা কি হয়? যে আমার যে মূল যে দায় থাকে, দায়টা কি করে? কমায় দেয়। যেমন তুমি দেখো, পুঞ্জীবিত বছর যখন আমরা ধার্য করি, হ্যাঁ, তখন আমরা কি করি বলতো? আমার যে যে সম্পদ ছিল, সেই সম্পদের পরিমাণটা কি বাড়ে নাকি কমে? অবশ্যই সেটা কমে যায়। তাহলে বিপরীত সম্পত্তি হিসাব যখন আমরা করি, তখন সম্পত্তি হিসাব আমার মূলত কমে যায়। আবার ধরো বিপরীত দায়ী হিসাবের কথা বলো, ঋণপত্র বা বন্ডের অবহার, ঋণপত্র বা বন্ডের অবহার, এগুলো নর্মালি কি হয়? নর্মালি দায় কি হয়? ক্রেডিট। কিন্তু বিপরীত দায় যখন হয়, বিপরীত দায় হিসাবগুলো যখন হয়, তখন এগুলো কি হয়? ডেবিট হয়। যার কারণে আমার দায়টা কি হয়ে যায়? কমে যায়। এখানে একটা জিনিস মনে রাখবা, পাওনাদার বা প্রদেয় বার্তা সঞ্চিতি। কি বললাম? পাওনাদার বা প্রদেয় বার্তা সঞ্চিতি। পাওনাদার বা প্রদেয় বার্তা সঞ্চিতিটা তোমার কি হবে? বিপরীত দায়ী হিসাব। ঠিক আছে? আর যত ধরনের বার্তা সঞ্চিতি আছে, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি বলো, দেনাদার বার্তা সঞ্চিতি বলো, যে কোন ধরনের সঞ্চিতি গুলা কি হয়? আমার ক্রেডিট হয়। আর শুধুমাত্র পাওনাদার বা প্রদেয় বার্তা সঞ্চিতি কি হয়? ডেবিট হয়। ক্লিয়ার? যদি প্রশ্ন আসে কখনো যে পাওনাদার বার্তা সঞ্চিতিটা কি হবে, ডেবিট নাকি ক্রেডিট, বলতে হবে কি? ডেবিট। আর বাকি যত ধরনের সঞ্চিত আছে, সব ধরনের সঞ্চিত আমরা কি করি? ক্রেডিট করে ফেলি। ক্লিয়ার? এবার আসো বিপরীত মালিকানা। এই যে একটু বললাম, বিপরীত মানে কি? বিপরীত মালিকানা মানে হলো মালিকানা সত্ত্বের হ্রাস। তাহলে মালিকানা সত্ত্ব কিভাবে কমবে? তুমি যদি উত্তোলন করো, তাহলে তোমার মালিকানা সত্ত্ব কি হবে? কমবে। তুমি যদি লভ্যাংশ প্রদান করো বা গ্রহণ করো, তারপর তোমার ট্রেজারি স্টক, এগুলো যদি নিয়ে চাও, তাহলে তোমার কি হবে? মালিক সত্ত্বটা কমবে। এগুলো হলো বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। বিপরীত আয় হিসাব কোনগুলা? যেমন তুমি বিক্রয়ের উপর বার্তা দিবা, তোমার বিক্রয় ফেরত আসবে, এগুলো হবে কি? বিপরীত আয় হিসাব। বিপরীত ব্যয় হিসাব কি? ক্রয় বার্তা, ক্রয় ফেরত। এগুলো আসতে পারে, যে কোন নিচের কোনটি বিপরীত আয় হিসাব, নিচের কোনটি বিপরীত ব্যয় হিসাব, এগুলো আসতে পারে। তবে কি বুঝতেছো? আসো এবার পরের স্লাইডে আমরা যাই। এবার আসতেছে কি? হিসাব সমীকরণে, হিসাব সমীকরণে লেনদেন কর্তৃক সৃষ্ট প্রভাব। মানে হিসাব সমীকরণে আমার দুই ধরনের প্রভাব হয়। কি কি প্রভাব হয়? একটা হলো গিয়া পরিমাণগত বা নিট পরিবর্তন, এটাকে সংক্ষেপ আমরা কি লিখছি? পানি। হ্যাঁ, যারা শর্টকাট মনে রাখতে চাও তাদের দেখলাম পানি দ্রবীভূত। হ্যাঁ, এটা বলে কি? পরিমাণগত বা নিট পরিবর্তন। আর কাঠামোগত একটা পরিবর্তন আছে বা গুণগত পরিবর্তন, যেটাকে আমরা বলি কি? শর্টকাটে বলছি কাগজ, যাতে সহজে মনে রাখতে পারো তোমরা। হ্যাঁ, এবার আমি একটু বুঝাই দিই তোমাদেরকে এক্সাম্পল দিয়ে, এই দুইটা জিনিস কি। একটু বুঝাই দেই কি বললাম। তাহলে আমরা পরিমাণগত বা নিট পরিবর্তন আমরা লিখি কি? নিট পরিবর্তন। একটা হলো আমার নিট পরিবর্তন, একটা হলো কি? কাঠামোগত পরিবর্তন। এগুলা কিন্তু পরীক্ষার হলে আসে, যে এটা কোন ধরনের পরিবর্তন ঘটাইছে। একটা লেনদেন দিয়ে বললো কোন ধরনের পরিবর্তন ঘটাবে? কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন। আর একটা হলো নিট পরিবর্তন। হ্যাঁ, তোমরা কি জানো কিনা?
তোমরা কি জানো কিনা যে নিট পরিবর্তন কি আর কাঠামোগত পরিবর্তনটা কি? যে নিট পরিবর্তন হলো গিয়ে তোমার দুই পাশে মানে তোমার যে লেনদেনটা আমরা কি করি মূলত বলতো, লেনদেনের সমীকরণটা কি? এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা হলো কি আমার সমীকরণ। যদি এই সমীকরণের সম্পদের পাশ এবং দায় মালিকানা সত্যের পাশ দুই পাশে যদি আমার পরিবর্তন আসে সেটাকে আমরা বলবো কি, যে আমার নিট পরিবর্তন। আর যদি সমীকরণের যে কোনো এক পাশে, ধরো শুধুমাত্র এই পাশে পরিবর্তন আসলো বা এই পাশে পরিবর্তন আসলো বা কোনো পরিবর্তনই আসলো না, তো আমরা এটাকে বলি কি, কাঠামোগত পরিবর্তন। তাহলে বলো তো এটার উদাহরণ কি হইতে পারে? নিট পরিবর্তন উদাহরণ কি হইতে পারে বলো? ধারে পণ্য ক্রয় একটা এক্সাম্পল, আর একটা হলো কি নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়। এবার বলতো ধারে পণ্য ক্রয় যাবে কি, আমার ক্রয় হিসাব কি হবে, ডেবিট। আর ধারে যেহেতু করছি তাহলে আমার কি হবে, পাওনাদার। পাওনাদার হবে কি, ক্রেডিট। তাহলে আমরা যদি দেখি এখানে বলতো ওই, হ্যাঁ, বা ওইটা আমার কি হবে, ওইতে প্রভাব ফেলবে আর এল, এল বৃদ্ধি পাবে, মানে দায় বাড়বে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এইটা কি হয়েছে, শুধুমাত্র কি এক পাশে পরিবর্তন করছে, এল ওই এটা কি এক পাশে পরিবর্তন করছে, সুতরাং এটা কি হবে, কাঠামোগত পরিবর্তন। তার মানে কি ধারে পণ্য ক্রয় আমার কোন ধরনের পরিবর্তন করছে, কাঠামোগত পরিবর্তন করছে। কিন্তু আমি যদি নগদে পণ্য ক্রয় করি সেটা আমার কি হবে বলতো, নগদে পণ্য ক্রয় যাবে তোমরা সবাই জানো, সেটা কি হবে, আমার এ বৃদ্ধি করবে, হ্যাঁ, নগদ টাকা আমার বাড়বে। আর কি হবে, যে আমার ওই, হ্যাঁ সরি খুবই দুঃখিত, এ আমার কি করবে, হ্রাস করবে। যেহেতু পণ্য ক্রয় করছে আমি বিক্রয় করে নিই, হ্যাঁ, আমার নগদ টাকা চলে যাবে, তাহলে আমার এ হ্রাস করবে আর ওই কি করবে, হ্রাস করবে। সম্পদ হ্রাস পাবে আর ওই কি হ্রাস পাবে। সুতরাং নগদে পণ্য ক্রয় করলে কি হবে, এটা নিট পরিবর্তন। আর ধারে পণ্য ক্রয় করলে আমার সেটা কি হবে, কাঠামোগত পরিবর্তন। সবাই কি বুঝছো কিনা? একটু বুঝলে বলবা যে ভাই বুঝছি বা ক্লিয়ার, একটু ক্লিয়ার কমেন্ট করবে। হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো যে সবাই একটু বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার কমেন্ট করো। এবার আমরা স্লাইডে চলে যাই, যে আমাদের স্লাইডে মূলত কি বলছে, যে একটু দ্রুত কমেন্ট করবে, হ্যাঁ, যে সবাই একটু বুঝছো কিনা। হ্যাঁ, অনেকে কমেন্ট করছো যে আর্থিক অবস্থা বিবরণীতে দুই পাশে যদি আমার পরিবর্তন নিয়ে আসে তাহলে আমার সেটা কি হবে, নিট পরিবর্তন। গুড, সেটা হবে নিট পরিবর্তন। তাহলে আমরা একটু দেখি যে পরিমাণগত বা নিট পরিবর্তনটা কি, উদ্ধৃত পত্রের মোট যোগফলের পরিবর্তন করে হিসাব সমীকরণের উভয় দিকে যোগফলে পরিবর্তন করে। ঠিক আছে, আমার মোট যোগফলে পরিবর্তন করলে বা উভয় দিকে যোগফলে যদি পরিবর্তন করে তাহলে সেটা আমার কি হবে, পরিমাণগত বা নিট পরিবর্তন। আর কাঠামোগত বা গুণগত পরিবর্তন কোনটা, যেটা হবে কি উদ্ধৃত পত্রের যোগফলের পরিবর্তনটা করেই না, বাকি করে মোট বা একদিকে যোগফলের পরিবর্তন করে, সেটা আমার হবে কি, কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, পরের স্লাইডে চলে যাই। লিপিবদ্ধকরণের কাজ। লিপিবদ্ধকরণ নিয়ে আমরা অলরেডি পড়ে আসছি, যে আমরা এখন দেখবো যে আমাদের যে হিসাবে যে ধাপগুলো ছিল, যেমন জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী, এগুলা কোনটা কোন কাজ করে, এটা জাস্ট একটু শর্টকাটে আমরা দেখবো। যেমন লিপিবদ্ধকরণের যে কাজ সেটা করে হলো জাবেদা। জাবেদা কিসের কাজ করে, লিপিবদ্ধকরণের কাজটা করে। আর স্থানান্তরকরণ, উদ্ধৃতকরণের কাজ করে কে, খতিয়ান। এগুলো আসতে পারে, খতিয়ান কোন ধরনের কাজ করে, তাহলে হবে কি স্থানান্তরকরণ, শ্রেণীবিন্যাস, উদ্ধৃতকরণের কাজ করে কে, খতিয়ান। আচ্ছা, তারপর সংক্ষিপ্তকরণের কাজ কে করে, রেওয়ামিল। এই রেওয়ামিল কিন্তু সংক্ষিপ্তকরণের কাজ যেমন করে, আবার কি সে কি করে, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কাজও করে কি, রেওয়ামিল। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কাজ বলো বা হলো কি সংক্ষিপ্তকরণের কাজ বলো, এগুলা কে করে, রেওয়ামিল করে। সংক্ষিপ্তকরণের কাজটা কিভাবে করে, যে খতিয়ান যে আমরা অনেকগুলা করতেছি সেগুলা কি করি, আমরা একসাথে নিয়ে আসি, সংক্ষিপ্ত করে নিয়ে আসি। তারপরে তথ্য সরবরাহের কাজ কে করে, আর্থিক বিবরণী, মানে এই যে আমরা যে ব্যালেন্স শিট গুলো তৈরি করি, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট গুলো যে তৈরি করি, মানে আয় বিবরণী বলো বা হলো গিয়ে আর্থিক অবস্থা বিবরণী যে তৈরি করি আমরা,
সেগুলো আমরা কাদের দেই, যে তথ্য সরবরাহকারীদের প্রদান করি, তাহলে তারা একটা গ্লান্স আমাদের এটা বুঝতে পারে। তারপর নামিক হিসাব সমূহ বন্ধ করে কে? সমাপনী দাখিলা, মানে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করি, সমস্ত আয় ব্যয় হিসাবগুলো আমরা কি করে দেই, বন্ধ করে দিই। এগুলো বলাই কি, যে নামিক হিসাব সমূহ বন্ধ করে সমাপনী দাখিলা। স্থায়ী হিসাবের তালিকা প্রকাশ করে। সমাপনী পরবর্তী রমিল, মানে সমাপনী পরবর্তী রমিল মানে কি, মানে সমাপনী পরবর্তী রমিলের আগে আমরা কি করি, মূলত নামিক হিসাবগুলো বন্ধ করে দিই। তাহলে সমাপনী দাখিলার পরে যে হিসাবগুলো আমার থাকে সেগুলো আমার কি, সম্পদের হিসাবগুলো থাকতেছে, সম্পদ বা দায়ের হিসাবগুলা, মানে স্থায়ী হিসাবে তালিকাগুলো থাকতেছে আমার। আর সময় দাখিলার যে শূন্য করে বিপরীত দাখিলা, মানে বিপরীত দাখিলার কাজেই কি বলতো, যে তোমার যে সমাপনী যে দাখিলাগুলো ছিল সেগুলো ব্যালেন্সটা কি করে দেওয়া, শূন্য করে দেওয়া। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এছাড়াও আরো কিছু কাজ আছে, যেমন ব্যয় বন্টনের কাজ কে করে বলো? ব্যয় বন্টনের কাজ করে অবচয়। ভুল সংশোধনের কাজ করে কে? সংশোধনী দাখিলা। আমানতকারী নগদান বই ও ব্যাংক পাস বইয়ের বিলকরণের কাজ করে কে? ব্যাংক সমন্বয় দাখিলা বা ব্যাংক সমন্বয় বিবরণী। মানে ব্যাংক সমন্বয় বিবরণী কি করে, তোমার যে আমানতকারীর বই আর ব্যাংকের বইয়ের মূলত একটা ব্যালেন্স করে। তারপর আর্থিক অবস্থা কারা প্রকাশ করে? উদ্ধৃত পত্র বা আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক ফলাফল নির্ণয় করে কে? আয় বিবরণী বা বিশদায় বিবরণী। এগুলো ভাষাগত কিছু ঝামেলার জন্য এগুলো মূলত লেখা হয়েছে, তাহলে তোমরা ভাষাটা বুঝতে পারো, প্রশ্নের ভাষা যাতে বুঝতে পারো। তোমরা নর্মালি এগুলো জানো যে কারা হলো আর্থিক বিবরণী প্রস্তুত করে, কি জন্য প্রকাশ করে, আয় বিবরণী কেন প্রকাশ করে, জাস্ট ভাষাগত ব্যাপারটা দেখানোর জন্য মূলত এগুলা পড়ানো। আর হিসাব বিজ্ঞানের অনুসৃত পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে কে? খসড়া বা টিকা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো সবাই। আচ্ছা, এইবার অনেকক্ষণ তো পড়াইলাম, এবার চলো তোমাদের কাছ থেকে একটু জানা নেই। অনেকক্ষণ পড়াইছি, তোমাদের কাছ থেকে একটু জানা নিব। বলো তো হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? তোমরা যারা লাইভে আসো একটু একটু দ্রুত বলবা যে তোমাদের হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটা কি, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যগুলা কি, বা মূল উপাদান কি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, এগুলা কমেন্ট একটু জানাও। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, মূল ভিত্তি, এগুলা কি কমেন্ট করে একটু জানাবা। আচ্ছা, এবার আসো আমাদের যে দলিল সমূহ, আমাদের দলিল নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে। দলিল নিয়ে প্রশ্ন আসে, সেই দলিলগুলো নিয়ে একটু পড়বো। আচ্ছা, কমেন্ট করছে যে হ্যাঁ, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো লেনদেন। গুড। আচ্ছা, বলছে যে সাব্বির হোসেন বলছো ভাইয়া অন্য কিছু পড়ান, এগুলা তো স্লাইড দেখে বুঝে যাব, আগে তো পড়ছি এগুলা। হ্যাঁ, আগে পড়ছে এগুলা, তাও এগুলা পড়ানোর কারণ কি? এগুলা কারণ হচ্ছে গিয়া তোমাদের যে ভাষাগত যেন কোনো ঝামেলা না হয়, এবং তোমাদের একটু রিভাইজ করিয়ে নেওয়া। অবশ্যই অন্য কিছু পড়াবো, হ্যাঁ, এটা পরে আসতেছে। এটা ক্লাস তোমরা একটু জাস্ট জানা নিলা যে আসলে এগুলো ব্যাপারগুলো কি কি, যেগুলো আগে শুরুতেই বলছিলাম, সহজ জায়গায় কি করে আমরা এগুলো ইগনোর করে যাই, এগুলা করা যাবে না। আচ্ছা, এবার আসলে দলিলগুলো সম্পর্কে একটু শর্টকাটে পড়ে ফেলি। আমাদের দলিলগুলো কি কি বলতো? চালান। এই চালান কে প্রস্তুত করে? চালান প্রস্তুত করে জানতে হবে কি কি, যে চালান কে প্রস্তুত করে? চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। এই যে বিক্রেতা কি করে? চালানটা প্রস্তুত করে। আর চালান কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। চালান কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। এবং ক্রেতাকে কয় কপি দেওয়া হয়? 1 কপি। এই যে প্রশ্ন করছিলাম ভাই, এগুলো তো সহজ বা আগে পড়ে আসছি, জাস্ট এগুলো একটু রিভাইজ করে নাও ভাইয়া। যে তোমার বিক্রেতা কর্তৃক কি করা হয়? চালানটা প্রস্তুত করা হয়। এটার কপি কয়টা হয়? 3টা কপি হয়। এবং 1 কপি কাকে দেওয়া হয়? ক্রেতাকে দেওয়া হয়। ঠিক আছে। আর ক্রেতার দিক থেকে বা চালানটা কি হয়? ক্রয় জাবেদা, মানে ধারে ক্রয় বিক্রয়। চালান আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো গিয়ে, চালান সবসময় কি হয়? ধারে পণ্য বিক্রয় নিয়ে কি হয়? করা হয়। বিক্রেতা প্রস্তুত করে, তার ধারে বিক্রয় নিয়ে প্রস্তুত করে। এই জন্য ক্রেতার দিক থেকে চালানটা হলো ক্রয় জাবেদা, আর বিক্রেতার দিক থেকে চালানটা হলো কি? বিক্রয় জাবেদা। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো ক্যাশ মেমো। এবার বলতো একটু চালান এবং ক্যাশ মেমোর মধ্যে পার্থক্যটা কি, একটু কমেন্ট করে জানাবা যে চালান এবং ক্যাশ মেমোটার মধ্যে পার্থক্য কি। যে চালানটা প্রস্তুত করে কি? বিক্রেতা,
ক্যাশ মেমোটা প্রস্তুত করে কি বিক্রেতা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো নগদ এবং ধারের। চালানটা হয় ধারে আর ক্যাশ মেমোটা হয় নগদে। তাহলে চালান কি ধারে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, আর নগদ বিক্রয়ের ক্ষেত্রে প্রস্তুত করা হয় কি ক্যাশ মেমো। এটাও কি করা হয় 3 কপি প্রস্তুত করা হয়। আর ক্যাশ মেমোর জন্য কি করা হয়? ক্রেতার সাইড থেকে নগদ প্রদান জাবেদা দেওয়া হয়, বিক্রেতার সাইড থেকে নগদ প্রাপ্তি জাবেদা দেওয়া হয়। এগুলো তোমরা সবাই জানো। এবার আসো ডেবিট নোট বা দেনালিপি। ডেবিট নোটটা কি? ডেবিট নোট হলো কি তোমার ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য যে নোট দেওয়া হয় সেটাকে বলা হয় কি ডেবিট নোট। তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত কে দেয় ভাই? ক্রেতা। তাহলে ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। এবার আসো ক্রেডিট নোট। ক্রেডিট নোট কি? বিক্রিত পণ্য ফেরত আসলে, ঠিক আছে, বিক্রিত পণ্য ফেরত আসলে সেটার জন্য কি হয় ক্রেডিট নোট হয়। ক্রেডিট নোট তাহলে কে প্রস্তুত করে? বিক্রেতা। ওকে। ডেবিট ভাউচার কি? খুবই সহজ। নগদে যে ব্যয়গুলো আমার হইতেছে সেগুলোর জন্য কি আমার ডেবিট ভাউচার। আর ক্রেডিট গুলো কি? নগদে যে আমার আয়গুলো হইতেছে সেগুলোর জন্য আমার কি ক্রেডিট ভাউচার। এবার একটা প্রশ্ন বলো তো, একটু জানাবা তোমাদের, বলো তো ক্রেডিট নোট কে প্রস্তুত করে এবং কি জন্য প্রস্তুত করা হয়? একটু কমেন্টে জানাবা ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয় এবং কে প্রস্তুত করে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এবার তোমাদের সহজের জন্য, তোমরা যেন ইজিলি স্লাইডটা পড়া বুঝতে পারো, সেই জন্য আমি কি করছি এগুলারে একটা ফর্মে নিয়ে আসছি। যেমন অনেকগুলো স্লাইডে তো আলাদা আলাদা করে লেখা ছিল যে কোনটা কে প্রস্তুত করে, কারা ব্যবহার করে, কোনটার জন্য কি ব্যবহার করা হয়। এটা জাস্ট একদম শর্টকাট করে দিয়ে দিছি তোমাদেরকে, জাস্ট ইজিলি পড়ে বুঝতে পারো। যে নামগুলা দিছি কে ইস্যু করতেছে সেগুলা দিছি, প্রাপককে, আর এটা কি ধরনের লেনদেন হবে এগুলা নিয়ে সেগুলা কি একদম শর্টকাট একটা দিয়ে আসছি। যেমন তোমাদের একটু একটু যদি দেখাই দেই, চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। কার জন্য প্রস্তুত করে? ক্রেতার জন্য। কিসের জন্য? ডাইরেক্ট ক্রয় বিক্রয়ের জন্য। ক্লিয়ার? এরকম ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো সবগুলোর জন্য কি একটা শর্টকাট দেওয়া আছে, এটা পড়লেই তোমরা পারে যাবা। হ্যাঁ, বিক্রেতা প্রস্তুত করে বিক্রিত পণ্য ফেরতের হিসাব রাখার জন্য। গুড। এই তো সবাই পারছো, তোমরা তো সবকিছুই পারো ভাই, তাও তোমাদেরকে একটু পড়াইতেছে আর কি। হ্যাঁ, তোমরা এগুলা সবগুলাই পারো, হ্যাঁ সবগুলাই পারো। তাও এই যে ঐশিক আবার বলতেছি যে সবগুলাই পারো, একটু ধৈর্য ধরে শুনো ভাইয়ের কথা। হ্যাঁ, জাস্ট এগুলো তো জাস্ট প্রথম ক্লাস, 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার, তারপরে তো আস্তে ধীরে আমরা ম্যাথ গুলোতে যাবো, আরো ডিটেলস পড়াবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরে পড়ো। এবার আসো আমাদের জাবেদা গুলা ছিল, জাবেদা গুলার উৎস কি? হ্যাঁ, জাবেদা গুলার উৎস, জাবেদার টাইপ এবং যে ধরনের লেনদেন লিপিবদ্ধ করা এগুলো ভাগ করে দিয়ে দিছি। যেমন ভাই বিক্রয় জাবেদা কি জন্য আমরা প্রস্তুত করি? ধারে পণ্য বিক্রয়ের জন্য। ধারে কিসের জন্য? ধারে পণ্য বিক্রয়ের জন্য আমরা কি করি? বিক্রয় জাবেদা প্রস্তুত করি। ক্রয় জাবেদা কি জন্য প্রস্তুত করি? ধারে পণ্য ক্রয়ের জন্য। এগুলো কিন্তু ভাই বিগত সালে প্রসঙ্গতে আসছে যে বিক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়, ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়, এগুলো আসছে, এগুলো জাস্ট দেখে নিবা। নগদ প্রাপ্তি জাবেদা কি জন্য? যে আমার ক্যাশ মেমো বা ক্রেডিট ভাউচার থেকে আমরা পাইতেছি এগুলা। নগদে পণ্য বিক্রয় সহ সকল প্রকার নগদ প্রাপ্তির জন্য আমরা নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রদান জাবেদা কি? সকল প্রকার নগদ প্রদানের জন্য আমার কি হইতেছে? নগদ প্রদান জাবেদা। ক্রয় ফেরত জাবেদা মূলত আমরা কই থেকে পাইতেছি? ডেবিট নোটটা থেকে পাইতেছি। কিন্তু আমরা যে ডেবিট নোটে আমার পণ্য যে ক্রয় আসছিল, ক্রয় ফেরত আসছিল যেটা, সেই জন্য আমরা কি করছি? ক্রয় ফেরত জাবেদা করতেছি। বিক্রয় ফেরত জাবেদা সেজন্য যে আমার ক্রেডিট নোট থেকে আমরা যেটা পাইতেছি সেটাই কি আমার বিক্রয় ফেরত জাবেদাতে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই হলো মূলত আমার কি জানো আজকের যে তোমাদের যে থিওরি যেগুলা ছিল, এই থিওরি গুলো হচ্ছে আজকে আমরা ডিসকাস করলাম এই পর্যন্ত। এইবার আসো এই চ্যাপ্টার গুলো থেকে আমাদের কিন্তু ম্যাথও আসে, তাই না? ম্যাথ আসে না? এই চ্যাপ্টার গুলো থেকে আমাদের ম্যাথ আসে, সেই ম্যাথ গুলো আমরা কিভাবে সলভ করবো। হুম, তোমরা একটু প্রশ্নটা দেখো। এই পর্যন্ত যা পড়াইছি তা তো ক্লিয়ার নাকি? এই পর্যন্ত যা পড়াইছি সেইটার বেসিক দিয়ে কিন্তু মূলত আমরা এই ম্যাথ গুলা পড়ার চেষ্টা করব। একটু প্রশ্নটা দেখো এবং যারা আনসার জানবা তারা এই আনসারটা লিখবা। যেমন একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পরিমাণ যথাক্রমে 20,000 টাকা, 50,000 টাকা নগদ, প্রদেয় এত টাকা, পাওনাদার এত টাকা, বন্ধকি এত টাকা। উক্ত প্রতিষ্ঠানের
মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। প্রশ্নটা দেখো সবাই, এবং যারা আনসার পারবা আনসারটা একটু লিখে দাও। ওকে, তাহলে আমার বের করতে বলছে কি সম্পদ দায় দেওয়া আছে, আমার বের করতে বলছে কি মালিকানা সত্ত্ব। আমরা কি জানি বলতো সমীকরণটা আমরা একটু লিখি, a ইকুয়াল টু এল প্লাস ওই যদি আমার সমীকরণ হয়, তাহলে আমার যদি মালিকানা সত্ত্ব বের করতে বলে, তাহলে আমার কি হবে, সম্পদ থেকে যদি আমি দায় মাইনাস করে দিই তাহলে আমার কি চলে আসবে, মালিকানা সত্ত্ব। তাহলে এটা একটু করে ফেলো এবং আনসারটা একটু দ্রুত বলে ফেলো। দেখো আমার সম্পদ কি কি আছে, সম্পত্তি কি কি আছে, সম্পদ আছে আমার 20,000 টাকা দালান কোটা আছে, জানাদার আছে 5,000 টাকা, এবং নগদ আছে কত টাকা, 9,000 টাকা, তাই না? এগুলো হলো আমার সম্পদ, এগুলো থেকে আমার মাইনাস হবে কি দায় যেটা, সেটা মাইনাস হবে। প্রতি হিসাব কত আছে, 10,000 টাকা, পাওনাদার আছে 6,000 টাকা, বন্ধু কিনে আছে 8,000 টাকার। এটা সাম করে মাইনাস করলে হয়ে যাবে। একটু আনসারটা বলো। 10,000, হ্যাঁ অনেকে আনসার করছো, আমরা একটু দেখি মিলাই দেখি তোমাদেরটা হয়েছে কিনা। 25 আর 9 কত হয়েছে, 34,000। এখানে সম্পদের পরিমাণ আছে 34,000 টাকা, এর থেকে মাইনাস হবে আমার দায় কত, 16 আর 8 24,000 টাকা। হ্যাঁ 34,000 থেকে 24,000 মাইনাস করলে আমার উত্তর হবে 10,000 টাকা। হ্যাঁ, যারা আনসার করছো 10,000 টাকা, তাদের সবার আনসার হয়েছে। আরে বা, অনেকে তো একদম ক্লিয়ারলি বুঝাই দিচ্ছ যে ভাই সম্পত্তি 34,000 আর দায় 24,000, মালিকানা সত্ত্ব হবে কত, 10,000 টাকা। ভেরি গুড। হ্যাঁ এইভাবেই বুঝতে হবে আর কি, যে সম্পদ থেকে দায়টা মাইনাস করে দিলে আমার যা আসবে তাই কি মালিকানা সত্ত্ব। খুব ইজিলি বুঝতে পারছো, আশা করি সবাই এটা বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই একটু কমেন্টে বলবা যে ভাই এটা বুঝতে পারি নাই। এবার আসলে একটা থিওরি কোয়েশ্চেন, যে 1 জানুয়ারি 2019 তারিখে রফিকের নিকট 5 লক্ষ টাকার একটি পণ্যে ফরমায়েশ পাওয়া যায়। 11 জানুয়ারি পণ্য পাঠানো হয়, 17 তারিখ টাকা আদায়ের জন্য ফরমায়েশ পাঠানো হয়। এটার হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী কত তারিখের হিসাব লিপিবদ্ধ করা হবে? একটু সবাই বলবা যে তোমার 1 জানুয়ারি তারিখে কি হয়েছে, পণ্য ক্রয়ে তুমি ফরমায়েশ প্রদান করছো, তারপরে কি করছো 11 তারিখে পণ্য পাঠাইছো, আর 17 তারিখে কি করছো, পণ্য আদায়ের জন্য ফরমায়েশ পাঠানো হয়েছে, হ্যাঁ, বা টাকা আদায়ের জন্য ফরমায়েশ প্রদান করছো। তাহলে তোমার হিসাব কত তারিখে হিসাব লিপিবদ্ধ করা হবে বলো, কত তারিখে হিসাব লিপিবদ্ধ করা হবে? একটু আনসার করো দ্রুত। প্রশ্নটা আবার একটু বলি, তোমরা তো পড়তে আসো, যে 1 জানুয়ারি তারিখে হলো গিয়া পণ্যর ফরমায়েশ প্রদান করছে, 11 তারিখে হলো গিয়া পণ্যটা পাঠাইছে, 17 তারিখ হলো গিয়া টাকা আদায়ের ফরমায়েশ পাইছে। তাহলে কোন তারিখে লেনদেনটা আমার লেনদেন হবে? হ্যাঁ অনেকে আনসার করছো যে 11 জুন। হ্যাঁ আমরা কি করি বলতো, আমরা মূলত গ্যাপ ফলো করি। আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, তো আমরা গ্যাপ ফলো করতেছি। আমাদের কি হয়, যেদিন তোমার লেনদেনটা সম্পন্ন হয়ে গেছে, যেদিন তুমি লেনদেন সম্পন্ন করে ফেলছো, সেদিনে তোমার কি হয়ে যাবে, সেটা লেনদেন হিসেবে তোমার কি করতে হবে, কাউন্ট করতে হবে। একটু যে আমরা মনে নাই, একটু আগে যে পড়ে আসছি, গ্যাপের রুলস পড়ে আসছিলাম মনে আছে না, এবং আইএফআরএস এর রুল পড়ে আসছিলাম না, সেই গ্যাপের রুল অনুযায়ী আমরা কি করবো, এটাকে লেনদেন বলে ফেলবো কি 11, সরি এখানে জুন দেওয়া আছে, হবে কি 11 জানুয়ারি। হ্যাঁ 11 জানুয়ারি। আশা করি এটা বুঝতে পারছো সবাই। আসো পরের অঙ্কে যাই। যারা গ নাম্বারটা আনসার করছো তাদের সবারটা হয়েছে। এবার এটা একটু আনসার করার চেষ্টা করো তো। সবাই কি প্রশ্ন দেখতে পাইতেছো? সবাই প্রশ্ন কি ক্লিয়ারলি দেখতেছো কিনা? ক্লিয়ারলি দেখতে পারলে এটা আনসারটা বলো। একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবকালে শুরুতে মোট সম্পদের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা, সমাপনী দায়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, সমাপনী দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা বেড়ে 9 লক্ষ টাকা হয়েছে। সমাপনী দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 8 লক্ষ টাকা। উক্ত ব্যবসায়ী হিসাবকালে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে এবং মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করেছে। উক্ত হিসাবকালে মালিকের উত্তোলনের পরিমাণ কত? হ্যাঁ তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ, তাহলে উত্তরটা একটু বলো। হ্যাঁ উত্তরটা কত হবে? দেখো আমি হিসাব সমীকরণটা একটু লিখি, সবাই একটু স্লাইডটা উঠে নি। দেখো
আমরা জানি হিসাব সমীকরণ আমাদের কি a ইকুয়াল টু l প্লাস ও, এই সবগুলো কিন্তু আমরা হিসাব সমীকরণ দিয়ে সলভ করার চেষ্টা করব। যেমন ধরো এখানে আমার সম্পদের পরিমাণ কত দেওয়া আছে বলো তো, 12 লাখ টাকা আমার সম্পদ দেওয়া আছে 12 লক্ষ টাকা। দায় 2 লক্ষ টাকা বাড়ার পর কত হয়েছে 9 লাখ টাকা। তাহলে শুরুতে কত লাখ টাকা ছিল বলতো, 7 লাখ টাকা। 2 লাখ টাকা বাড়ার পর যদি 9 লাখ টাকা হয় তাহলে শুরুতে কত ছিল 7 লাখ। তাইলে আমার দায় যদি হয় 7 লাখ আর সম্পদ যদি হয় 12 লাখ, তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কত ছিল বলতো, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আচ্ছা, এবার মালিক 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করছে। মালিক যদি মুনাফা অর্জন করে, আমার তো মালিক আমার বের করতে, তোমরা দেখবা কি যে মালিকের হিসাবটা বের করছে, মালিকের উত্তোলনের পরিমাণ বের করতে বলছে, তাই না? তাহলে আমরা দেখি মালিকের টোটাল মালিকানা সত্ত্বটা কত। মালিক যে ব্যবসা থেকে মুনাফা অর্জন করছে 2 লক্ষ টাকা, সেটা তার মালিকানা সত্ত্বের সাথে কি হবে, যোগ হবে। এই 2 লাখ টাকা কি মালিকানা সত্ত্বের সাথে তার যোগ হবে। এবং মালিক নতুন করে যে বিনিয়োগ করছে 1,75,000 টাকা, এই 1,75,000 টাকাও কি হবে, এখানে যোগ হবে। তাহলে তার টোটাল মালিকানা সত্ত্ব কত হইলো বলতো, 5 2 7 আরেক 8,75,000 টাকা। 8 লাখ কত, 75,000 টাকা। তার কিন্তু টোটাল মালিকানা হওয়ার কত 8,75,000 টাকা। এইবার দেখি তার মালিকানা সত্ত্ব বছর শেষে আছে কত টাকা, 8 লাখ টাকা। এই যে মালিকানা সত্ত্ব, যে সমাপনী দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা, 8 লাখ টাকা। তার মালিকানা সত্ত্ব ছিল হলো 8,75,000, সমাপনী দিনে আছে তার 8 লাখ টাকা। তাহলে সে উত্তোলন করছে কয় টাকা বলতো। আচ্ছা, ঐশী প্রশ্ন করছে যে ভাইয়া 5 লাখ টাকা কিভাবে হলো। আচ্ছা, একটু বুঝাই দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, ঐশী শুনতেছে মনে হয়, ঐশী একটু খেয়াল করো যে সম্পদ কত টাকা, 12 লাখ টাকা। 12 লাখ টাকা ছিল সম্পদ। এখন এটা কি ছিল বলতো, শুরুতে কোথায় ছিল, শুরুতে সম্পদের পরিমাণ ছিল 12 লাখ টাকা। এখন দায় দেখো, সমাপনী দায়ের পরিমাণ, মানে সমাপনী দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে কত হয়েছে 9 লাখ টাকা। মানে সমাপনী দায় যদি 2 লাখ টাকা বেড়ে 9 লাখ টাকা হয়, তাহলে শুরুতে কয় লাখ টাকা ছিল, 9 লক্ষ মাইনাস হলো গিয়া 2 লাখ। 9 লাখ মাইনাস হলো 2 লাখ, কত হয় 7 লাখ। এই যে 7 লাখ, তাহলে সমাপনীতে দায়ের পরিমাণ ছিল 7 লাখ টাকা। সরি, শুরুতে দায়ের পরিমাণ ছিল 7 লাখ টাকা, সম্পদের পরিমাণ ছিল কত টাকা, 12 লাখ টাকা। তাহলে দায় আমরা বের করতে পারবো না। দায় সমান আমরা কি জানি, সরি, মালিকানা সত্ত্ব বের করতে পারবো না। মালিকানা সত্ত্ব হচ্ছে কি, এই যে সম্পদ থেকে দায় মাইনাস করে দিব, 12 লাখ থেকে 7 লাখ মাইনাস করে দিব, তাহলে হয়ে যাবে কি 5 লাখ। এভাবেই 5 লাখ টাকা আসছে। বুঝতে পারছো কিনা? ওই একটু কমেন্ট করবা যে 5 লক্ষ টাকা কিভাবে হয়েছে, বুঝতে পারছো কিনা। হ্যাঁ, লামিয়া আক্তার কমেন্ট করছো 75,000 টাকা। হ্যাঁ, যারা 75,000 টাকা কমেন্ট করছো তাদের উত্তর হয়েছে। তোমরা কি সবাই প্রশ্নটা বুঝছো কিনা একটু জানাও, কারণ এই প্রশ্নটা একটু বড় তো। তোমরা একটু বুঝতে পারছো কিনা একটু বলে ফেলো যে ভাইয়া বুঝতে পারছি। যারা বুঝতে পারছো তারা কমেন্ট করো ক্লিয়ার, তারা বুঝছো তারা ক্লিয়ার কমেন্ট করো। যারা বুঝতে পারছো একটু ক্লিয়ার কমেন্ট করো, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, বুঝতে পারছো অনেকেই। এটার উত্তর হবে কত, 75,000 টাকা। ওকে, বুঝতে পারছো, ধন্যবাদ। এবার আসলে আমরা পরের প্রশ্নে চলে যাই। না বুঝলে আমাকে একটু সাথে সাথে কমেন্ট করবা। হ্যাঁ, লাইভ ক্লাস তো ভাইয়া সামনে সামনে হলে বোঝা যায়, অন্তত চেহারা দেখে বুঝতে পারে যে ভাই বুঝে নাই বা বুঝছে। এখন তো তোমরা লাইভ ক্লাস করতেছো, জানাইতে হবে যে ভাইয়া বুঝছি অথবা বুঝি নাই। এই প্রশ্ন একটু পড়ো এবং আনসার দাও সবাই একটু দ্রুত। আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 60,000 টাকা। বছর শেষে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, দায় কমেছে 5,000 টাকা। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, কি বের করতে বলছে বলতো, মালিকানা সত্ত্ব বের করতে বলছে। পারবা না তোমরা? আচ্ছা, একটু প্রশ্ন করছো যে খুব সম্ভবত লামিয়া আক্তার প্রশ্ন করছো আগের প্রশ্ন থেকে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত, এই প্রশ্ন সরাই ফেললাম। হ্যাঁ, দেখো এখানে বলছে যে ভাইয়া দায় বাড়ছে, দায় বাড়লে সেটাকে আমার কি প্রভাব ফেলবে কিনা। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে কি বলতো, তোমাকে বের করতে বলছে কি উত্তোলনের পরিমাণ। উত্তোলন কার সাথে সম্পর্কিত, মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত।
তাই না? এখন তোমার বিবেচনা করতে হবে কোনটা মালিকানা সত্ত্বের পরিমাণটা। এখন এই যে দায় বাড়লো, এই দায় বাড়ার কারণে আমার মালিকানা সত্ত্বে কোন ধরনের প্রভাব কি দরকার আছে? কারণ আমার তো সমাপনী দিনে মালিকানা সত্ত্বে বের করে দেওয়া আছে, তাহলে আমার দায় বাড়াটা আমার কোনো কাউন্ট করার কোনো দরকার নাই, তাই না? আমার দরকার কি বিগিনিং এর দায়টা, মানে বিগিনিং এর দায়টা, মানে দায় বাড়ছে 2 লাখ টাকা, মানে কি 2 লাখ টাকা বেড়ে যদি 9 লাখ টাকা হয়, আমার বিগিনিং এ ছিল 7 লাখ, আমি 2 লাখ দিয়ে এই জিনিসটা মেজার করছি যে আমার 2 লাখ টাকা বেড়ে যদি 9 লাখ টাকা হয়, তাহলে আমার আগে ছিল কয় টাকা? 7 লাখ টাকা। এটা কেন নিলাম? কারণ আমার দরকার কি ভাই মালিকানা সত্ত্ব। এই যে সম্পদ থেকে তারপর আমি 7 লাখ টাকা মাইনাস করে কি বের করছিলাম? মালিকানা সত্ত্বটা বের করছিলাম। আশা করি বুঝতে পারছিলাম আমি একটা। বুঝতে পারলে বলবা যে ভাইয়া ক্লিয়ার। এবার এটা এসো। এবার এই প্রশ্নটা একটু আনসারটা দাও, এই প্রশ্নটার আনসারটা একটু তাড়াতাড়ি দাও। যেটা আনসার কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? দেখো আমরা কি জানি বলতো, মালিকানা সত্ত্ব হলো কি আমার বছরের শুরুতে কত টাকা দেওয়া ছিল? তো মালিকানা সত্ত্ব 60,000 টাকা। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব মানে আমার শুরুতে ওই কত টাকা দেওয়া ছিল? 60,000 টাকা। 60,000 টাকা আমার বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ছিল এটা, ঠিক আছে? এইবার সম্পদ বৃদ্ধি পাইছে, আমরা কি এগুলো জানি না? সম্পদ বৃদ্ধি পেলে আমার কি হয়? মালিকানা সত্ত্ব কি বাড়বে নাকি কমবে? সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বও বাড়বে। সম্পদ কয় টাকা বৃদ্ধি পাইছে? 10,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে কত হাজার টাকা? 10,000 টাকা। দায় কমছে। দায় কি হয়েছে? দায় কমছে। আমরা এই যে পড়ে আসছি না লেনদেনে, দায় কমলে মালিকানা সত্ত্ব কি হয়? বাড়ে। কি পড়ছিলাম? এল যদি হ্রাস পায় তাহলে আমার ওই হলো কি হয়? বৃদ্ধি হয়। এই নিয়মটা আমরা পড়ে আসছি না? এল যদি হ্রাস পায় ওই হলো গিয়া বৃদ্ধি পাবে, তাহলে আমার কি হবে? 5,000 টাকা পয়সা কি হবে? যোগ হবে। তাহলে আমার আনসার কি হবে বলতো? 75,000 টাকা হবে আমার কি আনসার। ক্লিয়ার? যারা 75,000 আনসার করছো তাদের সবারটাই হয়েছে। আর যারা বুঝতে পারো নাই তারা একটু কমেন্টে জানাবা যে ভাইয়া বুঝি নাই। হ্যাঁ, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে, তাই 75,000 টাকা হবে। হ্যাঁ, গুড। এটা তোমরা বুঝতে পারছো। এবার একটু এই প্রশ্নটা দেখো। হ্যাঁ, আগের প্রশ্নতে কারো কোনো সমস্যা নাই আশা করছি, আর কারো কোনো সমস্যা নাই আগের প্রশ্নটাতে। এই প্রশ্নটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়া একটি কোম্পানির মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 7,20,000 টাকা, দায় ছিল 6 লক্ষ টাকা। হ্যাঁ, সম্পদ 4,20,000 টাকা, দায় এত টাকা বৃদ্ধি পেয়েছে। বছরে নতুন মূলধন আনয়ন 1,20,000 টাকা ও লভ্যাংশ বিতরণ 1 লক্ষ টাকা কতটা মুনাফা অর্জিত হয়েছে? কত টাকা মুনাফা অর্জিত হয়েছে? এটা একটু আনসারটা একটু বলো তো, একটু দ্রুত বলবা। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করো। এটা 5 নম্বর প্রশ্নটা একটু দ্রুত আনসার করো, এটা আনসার কি হবে? একটু দ্রুত আনসার করবো সবাই। আচ্ছা দেখো, মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা ছিল? 7,20,000 টাকা। দায় ছিল কত টাকা? দায় ছিল হলো কত টাকা? 6 লক্ষ টাকা। সম্পদ 4,20,000 টাকা ও দায় 1,80,000 টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমার ওই ছিল কত টাকা দেওয়া হতো? 7,20,000। আমার সম্পদ বৃদ্ধি পাইছে কত টাকার বলতো? 4,20,000 টাকার। সবাই একটু আনসার করো।
একটু দ্রুত জানাবা যেটা আনসারটা কি হবে। বুঝতে পারছো কিনা বলো একটু। 30 সেকেন্ড টাইম দিলাম, তোমরা এটা আনসারটা করো। হ্যাঁ, সবাই একটু বুঝতে পারছো এটা কি ব্যাপার? কেউ কোনো আনসার করতেছে না কেন? আচ্ছা দেখো, আমার যে এখানে আমার ওইটা এরকম করে আমরা কিভাবে করবো, আগের অঙ্কগুলো যেভাবে করে আসছি, যে আমার যে মালিকানা সত্ত্ব আমাদের যে সমীকরণ যেটা, সেই সমীকরণটার উপর প্রভাব দেখে আমরা কি করছি, আগের অঙ্কগুলো করে আসছি। দেখো, আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কত দেওয়া আছে? 7,20,000 টাকা। 7,00,000 কত? 20,000 টাকা। দায়ের পরিমাণ কত দেওয়া আছে বলতো? 6,00,000 টাকা দেওয়া আছে আমার কি দায়। তাইলে আমার যদি দায় হয় 6,00,000, মালিকানা সত্ত্ব যদি 7,20,000 টাকা, তাহলে আমার সম্পদ কত হবে বলতো? 13,20,000 টাকা আমার কি হবে? সম্পদ হবে, তাই না? এবার হ্যাঁ বলছেন ভাই আপনি করে দেন, হ্যাঁ সমস্যা নেই, করে দিচ্ছি। আচ্ছা এবার আসো, পরিবর্তন কি আসছে বলতো? আমার যে 6,00,000 টাকা দায় ছিল, আর মালিকের 7,20,000 টাকা, এরপরে কি হয়েছে? সম্পদ বাড়ছে কয় টাকা? 4,20,000 টাকা আমার কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পাইছে 4,00,000 কত? 20,000 টাকা। এবং দায় বৃদ্ধি পাইছে কত? 1,80,000 টাকা। আমার বলতো যদি আমার সম্পদ বৃদ্ধি পায় 4,20,000 টাকা, তাহলে আমার মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে 4,20,000 টাকা, তাই না? এবং দায় যদি আমার 1,80,000 টাকা হয়, তাহলে আমার মালিকানা সত্ত্ব কি আমার কি হবে? কমবে। তাহলে এবার এটা এটা একটু প্লাস মাইনাস করো। প্লাস মাইনাস করলে কত হয় বলতো? 11,40,000। 11,40,000 থেকে আমরা মাইনাস করবো কত টাকা? 1,80,000 টাকা। 1,80,000 তাহলে কত থাকে বলতো? শূন্য 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 হবো 9,60,000 টাকা। হ্যাঁ, আমার থাকলো কত? 9,60,000 টাকা। এই 9,60,000 টাকা আমার কি বলতো? হ্যাঁ, অনেকে আনসার করছো কি বলতো? অনেকে আনসার করছো 1,20,000 টাকা। হ্যাঁ, আমি একটু দেখাইতেছি যে আসলে এটা কত হবে। 9,60,000 টাকা। আচ্ছা, এটা হলো কি আমার মালিকানা সত্ত্ব, তাহলে আমার সমাপনী মালিকানা সত্ত্ব কত হবে বলতো? এটা কি আমার টোটাল মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে এবার আমার বের করতে হবে কি সমাপনী মালিকানা। আমার বের করতে বলছে কি মুনাফা অর্জন করতে বলা হয়েছে, তাই না? এবার আমার সমাপনী মালিকানা সত্ত্বটা লাগবে। সমাপনী মালিকানা সত্ত্ব কি হবে? প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বিষয়। পরে কোনো পরে কোনো 1,20,000 টাকা আমার মূল দানায়ন করছি, আর লভ্যাংশ বিতরণ করছি কত টাকা? 1,00,000 টাকা। সরি, খুবই একটু ডিস্টার্ব হচ্ছিল।
তাহলে আমার কত হইলো বলো তো? 8 লাখ, 8,40,000, তাহলে 7,40,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার কত আসছে? 7,40,000 টাকা সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে আমি যদি আমার যে 9,60,000 থেকে যদি আমি 7,40,000 টাকা মাইনাস করি, তাহলে কি আসবে বলতো? তাহলে সেটা হবে কি আমার আনসার 2,20,000 টাকা, তাই না? আনসার কত হবে? 2,20,000 টাকা। কিভাবে হয়েছে? এই যে আমার 9,60,000 টাকা ছিল মালিকানা সত্ত্ব, সেটা থেকে আমি যদি পরিবর্তন বের করে দেই, তাহলে আমার কি চলে আসবে? আনসার 2,20,000 টাকা। সবাই কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 9,60,000 যোগ, হ্যাঁ মূলধন আনয়নটা কি হবে? যোগ হবে 9,60,000 যোগ 1,20,000 মাইনাস 1 লাখ, হ্যাঁ 80,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, কমেন্টে জানাবা যে বুঝতে পারছো কিনা। এই অঙ্কটা একটু বড় তো ভাইয়া, এমসিকিউর ক্ষেত্রে এত বড় অঙ্ক আসলে দেখানো একটু অল্প জায়গার মধ্যে খুব টাফ। একটু বুঝতে পারছো কিনা জানাবা। পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি আছে? এরপরে যারা বুঝতে পারো নাই তাদেরকে আবার একটু বলে দিব না। জনতা ব্যাংক লিমিটেডের বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ছিল কত? 418। সম্পদের পরিমাণ ছিল কত? 682 টাকা। উক্ত বছরের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 720 টাকা। মালিকানা সত্ত্ব কমেছে কত? 18 টাকা। বছর শেষে দায়ের পরিমাণ কত? এই যে একটু আগে একটা অঙ্ক করেছিলাম না, দায়। দেখো তো শুরুতে দায় কত টাকা ছিল বলো তো? L প্লাস ওই। হ্যাঁ, তাহলে আমার মালিকানা সত্ত্ব যদি হয় 418, সম্পদ হবে 682। তাইলে এটা ডিফারেন্সটা কত হবে? 264। 264, হ্যাঁ 264। তারপর হলো তোমার বের করতে বলছি কি বলতো? দায়ের পরিমাণ। তাহলে তোমার যদি সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে আমার কি হবে বলতো? ও, সম্পদ বাড়ছে কত? 720 টাকা। তাহলে আগে সম্পদ কত ছিল? 682। সম্পদ বেড়ে দাঁড়াইছে কত? 720 টাকা। তাহলে সম্পদ আগে ছিল হলো 682, এখন হলো কত? 720। তাহলে 38 টাকা হলো কি আমার চেঞ্জ হয়েছে, তাই না? 38 টাকা যদি আমার চেঞ্জ হয়, সম্পদ যদি 38 টাকা বাড়ে, তাহলে আমার দায় কত টাকা বাড়বে? 38 টাকা বাড়বে। আর মালিকের সত্ত্ব কমছে কত টাকা? 18 টাকা। মালিকের যদি কমে, তাহলে দায় আমার কি হবে? বাড়বে। এবার এটা যোগ হলে কত হবে? এটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, তোর হবে কত? 320। ওকে, আশা করছি নাম্বারটা বুঝতে পারছো। আগের অঙ্কটা যারা বুঝো নাই, আবার একটু বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। একটু দেখো, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে তো, অনেক স্লাইড ভাই। হ্যাঁ, এই যে 7 নম্বরটা হচ্ছে কি, দেখো, রহমান লিমিটেড 50,000 টাকায় একটি মেশিন ক্রয় করেন, যার পরিবহন খরচ 200 টাকা, সংস্থাপন ব্যয় 2,000 টাকা, মেশিন চালু করার খরচ 1100 টাকা। মেশিন হিসেবে কত টাকা ডেবিট করতে হবে বলো তো? এটা খুব ইজি। যে তুমি একটা মেশিন যখন ক্রয় করবা, সেই মেশিনের সাথে তোমার কি করতে হবে? পরিবহন খরচ বলো, সংস্থাপন ব্যয় বলো, বা হলো গিয়া মেশিন মজুরি খরচ বলো, সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে। সবগুলো যোগ করো। সবগুলো যোগ করলে কত হবে? আনসার হবে 50,000 যোগ 200 আর কত? 1,100। এই যে, আর এই যে 2,000, এই টোটাল তোমার কত হবে? 53,300। হ্যাঁ, গুড। যারা 53,300 দিছো, তাদের হবে কি আনসার। হ্যাঁ, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ও এই যে ছিল না। আচ্ছা ঠিক আছে, 8 নম্বরটা দেখো। 750 টাকার পণ্য 2-30 শর্তে। সবাই তো এটা জানো নাকি, যে 2-30, 2-30 সূত্রটা তোমরা জানো। মানে হলো গিয়া 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে, তাহলে হবে 2% বাট্টা পাবে। 2% বাট্টা সে পাবে। আর যদি না দেয়, তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে কি করতে হবে? সেটা পরিশোধ করতে হবে। এটাকে বলে কি 2-30।
আচ্ছা এটা দেখি, 750 টাকার পণ্য 2.30 শর্তে, 2.30 শর্তে হলে কি করছে, জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রি করছে। তারিখটা একটু খেয়াল করবা, 13 তারিখে, হ্যাঁ 13 তারিখে বাকিতে বিক্রি করা হয়েছে, জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে। 50 টাকার পণ্য কি চলে আসে, ফেরত আসে। তুমি 13 তারিখ বিক্রি করছো, তোমার বাট্টা বোর্ড ডেট কয়দিন, 10 দিন, 16 তারিখের মধ্যে কি আসছে, 50 টাকা ফেরত চলে আসছে। তার মানে 750 টাকা দিয়ে বিক্রি করছো, 50 টাকা ফেরত চলে আসছে, তাই রইলো কত টাকা, 700 টাকা। জুনের 23 তারিখে সম্পূর্ণ পাওনার সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছিল। এখন তুমি যদি লেনদেন যদি হলো কি হয়ে যায়, 23 তারিখে তুমি যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে 23 তারিখ মানে কি 13 থেকে 23, 10 দিনের মধ্যে সে কি করছে, পরিশোধ করে ফেলছে। তার মানে সে কি হবে, 2% বাট্টা সে পাবে। তাহলে 700 2% বাট্টা কত টাকা, 14 টাকা। 14 টাকা মাইনাস করো, এই যে 686 টাকা। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া একটু রেস্ট নেন। হ্যাঁ ভাইয়া, রোজা রাখা তো আসলে টানা মনে করো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেওয়া একটু চাপ। একটু রেস্টের দরকার আছে, সমস্যা নাই, আর বেশি স্লাইড নাই। এই অঙ্কটা বুঝছো কিনা একটু বলো। এই অঙ্কটা বুঝছো কিনা, 8 নম্বর অঙ্কটার আনসার হবে 686 টাকা। এটা কি বুঝছো কিনা একটু একটু জানাবা। খেলা হয়ে গেল। আমার অর্ডার আছে। ওকে, না এবার আসো যে একটি ক্রয় চালানে প্রতিটি 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত আছে। আচ্ছা দেখি তো আমরা একটু হিসাব করি। 800টা, 800টা করে 5টি পণ্য, তাহলে 5 ইন্টু 8, 5 8 40, আর হলো গিয়ে 2 শূন্য, 4000 টাকা। হ্যাঁ, তারপর শতকরা 25 টাকা হারে কারবারি বাট্টা, শতকরা 5 টাকা হারে নগদ বাট্টা হয়েছে। যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধ করে দেয়, তাহলে চালানের টাকার পরিমাণ কত হবে। খেয়াল করবা কিন্তু কি বলছে, ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধ, ধারে ক্রয়ের সময়কালের মধ্যে কি করে দিছে, পরিশোধ করে দিছে। তাহলে দেখো তো কি হয়েছে, তাহলে সে কিভাবে তো কারবারি বাট্টা তো সে পাবেই, যেহেতু সময়কালের মধ্যে পরিশোধ করছে। তার মানে সে কি পাবে, 5% নগদ বাট্টাটাও পাবে। এর আনসার কি হবে একটু বলো। হ্যাঁ, তাহলে সে কার্বন বাট্টাও পাবে। সে প্রথমে কি পাবে বলতো, 25% বাট্টা পাবে, 25% বাট্টা পাবে। তাহলে 25% কত হয়, 10%। হ্যাঁ, এটা 4/1 ভাগ, 4/1 ভাগ কত, 1000। তাহলে আমি মাইনাস করবো কত, 25%, 1000 টাকা। হ্যাঁ, এটা করতে পাইছি, কারবারি বাট্টা 25% পাইছি। তাহলে আমার রইলো কত হাজার টাকা বলতো, 3000 টাকা। এবার সে তো সময়কালের মধ্যে পরিশোধ করে দিছে, তার মানে সে কি পাবে বলতো, সে নগদ বাট্টাও পাবে। কত টাকা নগদ বাট্টা হলো গিয়া 5 টাকা, মানে 5% বাট্টা সে পাবে। 3000-এর 5% বাট্টা সে পাবে। 3000-এর 5% কত হয়, 300, 150, 150। তাহলে কত হবে বলতো, 27, ও দেখি 2700 না, 2850 হবে। 2850 টাকা হবে আনসার। হ্যাঁ, 9 নাম্বারটা হবে হ্যাঁ 2850 টাকা, 2850 টাকা হবে আনসার। আচ্ছা এবার আসো 10 নম্বরে কি বলছে দেখো তো, লামিয়া লিমিটেড বিক্রয় বাবদ প্রাপ্তি 48,300 টাকা। কত টাকা, 48,300 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত। বিক্রয় বাবদ ক্রেডিট করতে হবে কত টাকা। হ্যাঁ, যারা 28,500 টাকা কমেন্ট করছো তারা রাইট আনসার করছো। এবার এটা একটু দেখো তো, এটা আশা করি পারার কথা, ব্যাট নিয়ে তো তোমরা অনেক পড়ালেখা করছো, তাহলে ব্যাট একটা পারার কথা। আচ্ছা এবার বিক্রয় বাবদ আমরা কয় টাকা ক্রেডিট করব, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলো। আমার যে ব্যাট সহ বিক্রয় আছে, এটা এই সূত্র দিয়ে করবা। বা যদি আরো কেউ কোন শর্টকাট জানো তাহলে সেটা সেটা দিয়ে করবা। ব্যাট সহ বিক্রয়, ব্যাট সহ বিক্রয় কিন্তু হলো তোমার কত, পার্সেন্টেজ, মানে হার, কিন্তু হলো হার ডিভাইডেড বাই হলো কি 100 যোগ হার। এটা হলো মূলত আমরা বিক্রয় বাবদ এই টাকাটা কি করবো, ক্রেডিট করব।
দেখো তো এবার কি হবে, ব্যাট সহ বিক্রয় কত 48,300, তাই না? 48,300 ইন্টু হার কত 15%, তাই না? আর এখানে নিচে কত হবে 100, আমরা 115 লিখলাম। হ্যাঁ, 100 যোগ 15 করলে কত হয় 115, ঠিক আছে? এবার আসো এটা কাটাকাটি করি, এটা 3 দিয়ে কাটো, 3 5 সরি 5 দিয়ে কাটো, 3 5 15, এটা হলো 23। আচ্ছা এবার এটা কাটাকাটি করি, দেখো তো 23 দিয়ে যদি আমি 48 কাটি তাহলে কত হবে, ধরলাম 2 বার গেল, অবশিষ্ট হলো কত, বাক্সেস কত থাকে 2, হলো কত এই যে 23, 23টা আমি কাটলাম, এটা শর্টকাটে কাটলাম আর কি, রইলো কত 2 শূন্য 2100, 2100 ইন্টু 3 তাহলে কত হলো 6,300, তাই তো? 6,300 টাকা, 6,300 টাকা হলো কি আমার বেট। বেট। এবার এটা ব্যালেন্স মাইনাস করে দিলে কত হবে, কত 42,000, কত হবে 42,000 টাকা হবে কি আনসার। এটা কি বুঝতে পারছো কিনা বলো? আশা করি এটা বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, হ্যাঁ হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে জানাবা, কারণ এই রমজানের কারণে লোকে দেখা যায় যে বাইরে অনেক টায়ার্ড থাকি, হ্যাঁ, ক্লাসে অনেক ঝামেলাও হইতে পারে, সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে, যদি আজকে যেগুলো সলভ করতে পারি নাই সেগুলো যদি সমস্যা থাকে কমেন্টে জানায় রাখবো, বুঝছো? কমেন্টে যদি জানায় রাখো তাহলে অধিকতর কমেন্টের ভিত্তিতে আমরা পরের স্লাইডেও কি করবো, ওই যে প্রশ্নটা আছে সেটা পরের স্লাইড শুরু করার আগে আমরা কি করবো, এটা দিয়ে আগে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা, পরের ক্লাসে শীঘ্রই দেখা হবে। বেস্ট অফ লাক।